ওকে, তো আমরা যাব টেস্টে, যাব আর্গুমেন্টতে। আমরা অধ্যায় 23, 24, 25, আমাদের 5টি অধ্যায় আছে। যে 5টি অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আছে। অধ্যায় 5, অধ্যায় 12, 13, 17, 22। এই 5টা হলো আমাদের এই স্পেশাল অধ্যায়, যেখান থেকে আমাদের 10টা প্রশ্ন আসবে, 2টা করে 10টা আসবে। আর বাকি যে 20টা অধ্যায়, সেখান থেকে একটা করে আসবে, টোটাল 30টা প্রশ্ন। তো এখানে 3টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন আসবে, এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, 3টা প্রশ্ন আসবে। হ্যাঁ, পরীক্ষার মধ্যে 30টা প্রশ্ন আসবে, আমরা সর্বোচ্চ 3টা ভুল করতে পারবো। যদি আপনাদের কারো কাছে মনে হয় এই 3টা অধ্যায় আমার কাছে কঠিন মনে হয়, আপনি 3টা অধ্যায় বাদ দেন। আমাদের পাস করা দরকার। আমাদের টার্গেট থাকবে জের এররই বা 27টা হলেই কিন্তু আমরা পাস। সো এই 3টা অধ্যায় আপনার সমস্যা মনে হয়, 3টা অধ্যায় বাদ দিয়ে দেন। বাকি 22টা পর্যন্ত পড়েন ভালোভাবে, যেন কোনো প্রশ্ন ভুল না হয়। সাক্কা নাম্বার 27টা, 27টা হবে, আপনি 27টা পাস করে দিয়ে গেলেন। এই 3টা অধ্যায় যে 3টা প্রশ্ন আসবে, সে 3টা প্রশ্ন আপনি একটা না সবগুলা ফালতু দিয়ে যান, তাও দেখবেন আল্লাহর মধ্যে 2টা হবেই ইনশাল্লাহ। আর 3টা হয়ে যেতে পারে ভাগ্য ভালো থাকলে। তো এর মানে কি আপনার জেরা জোর হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে আমি আপনাকে বলতেছি যে যদি বেশি কঠিন মনে হয়। তবে এই 3টা অধ্যায়ের প্রশ্নগুলো অনেক সহজ, যদি প্র্যাকটিস করবেন দেখবেন কত সহজ প্রশ্নগুলা। সো এই 3টা অধ্যায় আপনি একবারে পুরোপুরি বাদ না দিয়া কয়েকটা কয়েকটা কুইজ প্র্যাকটিস করেন, দেখবেন যে এই যে 22 পর্যন্ত আপনি 100% শিওর পারেননি, এখান থেকে 27টা পারলেন। এই 3টা থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসবে, এগুলো আপনার পরিচিত প্রশ্ন থেকে আপনার মিল পেয়ে কমন পড়ে গেছে, দেখবেন তখন ভালো লাগবে। মানে কঠিন প্রশ্ন নাও আসতে পারে, তো প্যারা নিবেন না বেশি, কারণ 3টা পর্যন্ত ভুল করার একটা চান্স আছে। তো আপনি টার্গেট থাকবে জের এররই, তবে যদি কোনো অধ্যায় আপনার বারবার পেন মনে হয়, সেটা বাদ দিয়ে দেন, দরকার নেই পড়া। আর মনে রাখবেন সে অধ্যায়ের সহজ প্রশ্নগুলো আপনার পরীক্ষা আসবে, এরকম কনফিডেন্স নিয়ে যাবেন। তাহলে দেখবেন যে আপনার নিশ্চিন্তে পরীক্ষা দিতে পারতেছেন। আর অটোমেটিকলি দেখবেন যখন 27টা হয়ে যাবে, বাকি 3টা আপনি আন্দাজে দিলেও দেখবেন মিনিমাম 2টা হয়েছেই। টেনশনের কোনো কারণ নাই। আর একটা ত্রুক্য যেটা, যখন কোনো কুইজ না বুঝবেন, কমন পড়ে নাই বা কমন পড়ে না বলতে কি মনে নাই, ফালসো দিয়ে যাবেন। ফালসো হইল দিলে আপনার সম্ভাবনা বেশি ওগুলো হওয়ার। তো চলে যাবো আমরা 3টা অধ্যায়ের উপর কুইজে। প্রথমে শুনবো মন দিয়ে, পরে আমরা অ্যান্সার দিব। আগে মন দিয়ে শুনি, পরে আমি আপনাকে এক্সপ্লেন করে দেবো। আমরা বলি পুরো করে শুনি, হ্যাঁ, শুনে তোমার ব্যাখ্যা দেবো আমি, পরে তুমি বলতে পারবে কিনা, শোনো। In caso di frenata di emergenza, con entrata in azione dell'ABS, bisogna continuare a premere con forza il pedale, senza allentare la pressione. আচ্ছা, এবিএস হলো একটা তোমার অ্যান্টি ব্লকিং সিস্টেম। মানে গাড়ি যখন চলে, এটা হলো এই লাস্টের অধ্যায় হলো তোমার, মনে করো তুমি পাতেনটা পেয়ে গেছো, মানে গাড়ি চালাইবা লাগছো, ওই মোমেন্টে তোমার গাড়ির পাঁচটা সম্পর্কে, তারপরে তোমার ইন্স্যুরেন্স সম্পর্কে আলোচনা লাস্টের অধ্যায়গুলো, এগুলো প্রয়োজন জানার জন্য। এবিএস হলো তোমার অ্যান্টি ব্লকিং সিস্টেম। চাকাটা ব্লক করবো না। এখন তোমার গাড়ি যাইতেছে যাইতেছে, মনে করো, হ্যাঁ, ব্রেকে চাপ দিছো, চারটা চাকা ব্লক হয়ে গেছে। ব্লক মানে কি, আর ঘুরে না। ব্রেকে চাপ দিছো, চারটা চাকা একদম আটকে গেছে, তখন কিন্তু রানিং গাড়ি থাকার কারণে গাড়িটা উল্টায় পাল্টায় যাবো। যদি চারটা চাকা আটকে গেছে না, সেল লাগবো না। আর যদি মনে করো চাকা একটু ছাড়ে, আবার ছাড়ে আবার ধরে, ছাড়ে আবার ধরে, তাহলে কিন্তু তোমার ব্রেকটা সুন্দর হইব। এই বেশ কি করে, চাকাটা ব্লক ব্লক হইতে দেয় না। তুমি যদি ব্রেক করছো, একটা গাড়ি স্পিডে 100-তে চলতেছে গতিসীমা, চারটা চাকা মনে করো ব্লক হয়ে গেছে, মানে আর ঘুরে না, তখন গাড়িটা কি উল্টা পাল্টা হয়ে যাবো না, স্লিপ স্লিপ কাটবো না? আর মনে করো গাড়িটা গতি কমে গেল, আবার একটু দূরে গেল, আবার গতি কমে গেল, আবার দূরে গেল, তাহলে কিন্তু গাড়িটা সুন্দরভাবে থামবো। তো এবিএস সিস্টেমটা হলো গাড়ির চাকাটা একবার ব্লক করে না। যখন রানিং অবস্থায় থাকবো, তোমার ইমার্জেন্সি ব্রেক করতে হইব। মনে করো তুমি চাপ দিয়ে ধরে রাখছো, এমন না ছাড়বা, চাপ দিয়ে ধরে রাখলে এবিএস সিস্টেমের কারণে ইলেকট্রিক একটা ফাংশন আছে, ব্রেকে চাপ দিবা, গাড়ির মধ্যে ওটার নাম এবিএস, মানে অ্যান্টি ব্লকিং সিস্টেম, মানে চাকা ব্লক করবো না। ব্রেকে চাপ দিয়ে রাখতে হবে, চাপ খুললে কিন্তু কাজ করবো না। চাপ দিয়ে রাখবা, তোমার রানিং গাড়িটাকে ধরো 100 আসলো না, ওই চাপ দিয়ে পাশে নিয়ে আসবো, জিরো করবো না। জিরো করলে তো থেমে গেলো। পাশে নিয়ে আসবো, আবার সাইরা, আবার একটু 10-এ গেল, আবার সাইরা, আবার 2-এ, আবার সাইরা, আবার 15, আবার সাইডে জিরো। মানে একবার খাবলাতে থামায় আবার ছাড়বো। মানে গাড়িটা যদি একবার থামিয়ে থাকে, তাহলে তো গাড়িটা মুসর দিব। তো এবিএস কি করলো, একবার 100 থেকে টান দিয়ে খাবলা মেরে এটা থামায়া স্পিড কমায় পাশে নিয়ে এলো, মানে জিরো করে নাই। পাশে নিয়ে এসে আবার ছাড়লো। যখন স্পিডে পাশে নিয়ে ছাড়লো, তখন গাড়ি একটু সামনে যাবো, আবার ধরবো, আবার সামনে যাবো। এর মানে কি, গাড়িটা স্লিপ কাটলো না। তাহলে ভালো নয় বেসটা। এটা কি এই ফাংশনটা গাড়ির ভিতরে থাকবো? গাড়ির ভিতরে থাকে, ব্রেকের লগে লাগানো থাকে। তা তো যখন আমার ইমার্জেন্সি ব্রেক ব্রেক, করালাম তো ওইটার মধ্যে চাপ দিব। ওই ওই নর্মাল ব্রেকে চাপ দিলেই কিন্তু ওটা কাজ হবো।
কিন্তু ব্রেক চাপ দিয়ে উঠান যাবো না, যে চাপ হুম, দিয়ে ধরে ধরে রাখতে রাখতে হবে, বুঝছো না? তাহলে ওটা ঠিক মতো কাজ করবো। ওটার নাম এবিএস। ক্লিয়ার? সরি। Suppose in caso di frenata di emergenza, যদি ইমার্জেন্সি ব্রেক দরকার হয় তোমার, con entrata in azione dell'ABS, এবিএস সিস্টেম লাগানো আছে, এবং ইমার্জেন্সি ব্রেক, তোমার হার্ড ব্রেক করতে হবে, সামনে একটা বিপদ দেখলাম, বিজনে প্রয়োজন কন্টিনিউয়ারে a premere con forza il pedale, তোমাকে চাপটা ধরে রাখতে হবে, সেন্সা allentare, মানে কি এটা হালকা করা, শিথিল করা, সেন্সা ছাড়া, এটা না উঠে তোমাকে চাপটা ধরে রাখতে হবে, কি বল? বেরো। দেখছো হয়ে গেছে। এই কঠিন প্রশ্ন তুমি বুঝে গেলা। এই প্রশ্ন যারা নাকি মনে করো যে 2 মাস পরে, হ্যাঁ তো বুঝো না। তো এবিএস কামটা বুঝছো না? অনেক সময় দেখো নি বাংলাদেশে হুন্ডা যে ব্রেক টপ করে ব্রেক করলো তাই তো ওটা উল্টে গেল, থাইমা গেল। উল্টায় গেল কিন্তু না, ও থামাইবো না। কোথাও হবে না। ওইটা জিরো না করে ওই যে 5-10-এর মধ্যে রেখে একটু বাড়বো, আবার একটু থামবো। থামবো, আবার একটু বাড়বো, এমন করে একটা নিরাপদ স্থানে ওফ, মাশাল্লাহ মাশাল্লাহ। অনেক সময় বাংলাদেশে জানো না যে হুন্ডা, অনেক না হুন্ডা ধাপ করে ব্রেক করে। ব্রেক করে উল্টায় যায়, বলে যায় ওটাতে এবিএস নাই। এবিএস না থাকার কারণে হুন্ডা তো ব্রেক করে চামড়া থাকা থাইপ ব্লক হয়ে যায়, উল্টায় যায়, স্লিপ করে যায়। আর আমার আমার হুন্ডার মধ্যে এবিএস আছে, গায়ে তো এবিএস। টান দিলে তোমার একবার স্পিড থেকে কমায় না, আবার একটু বাড়ায়, কমায় না বাড়ায়, পরে থামায় দেয়, যেন গাড়িটা বেকাতারা বা স্লিপ না। এর নাম এবিএস। ঠিক আছে, এবিএস ভালো। ভালো তো। আর যখন এবিএস লাগবে তোমার চাপটা ধরে রাখতে হইব, আবার সাইডে ধরার ছাড়া এমন কোনো যাবো না, ছাড়লে। দেশে কোনো গাড়িতে সিস্টেম নেই। দেশে নতুন নতুন সব গাড়িতে করছে, আগে ছিল না। নতুন এগুলা নিরাপত্তা তো নতুন হুন্ডা মুন্ডা সবগুলোতে করছে এবিএস সিস্টেম। ঠিক আছে, গুড। হাই হাই রে, তুমি এবিএস পেরে গেছো। গুড। Per facilitare lo spegnimento del motore, i veicoli a motore a due ruote sono equipaggiati di un interruttore d'emergenza posto sulla pedivella del cambio. আচ্ছা, এখানে ভেহিকুলে মোটর দুই রোড, আমার মোটর সাইকেল যে আমি স্টার্ট দেই, হুম। ওই ওখানে হাত দিয়ে স্টার্ট দিই না, লাল রঙ সুইচ দেখছো আমার ডান দিকে হাতের নিচে লাল সুইচ আছে, সুইচ আছে না? তুমি যখন বই বহো বা তুমি দেখো, আমি এটা দিয়ে স্টার্ট দিই না ডান দিক দিয়ে। তো মোটর সাইকেল স্টার্ট দিছি মনে করো, স্টার্ট বন্ধ কিন্তু আমি হাত দিয়েই করি। হাত দিয়ে বন্ধ করি না, হাত দিয়ে বন্ধ করি। আবার হাত দিয়ে বন্ধ না করে আমি চাবি ঘুরে বন্ধ করতে পারি। হুম। চাবি খুলে না, চাবি ঘুরে বন্ধ করুন যায়, আবার হাত দিয়েও বন্ধ করুন যায়। হাত দিয়ে স্টার্ট দেন, হাত দিয়ে বন্ধ করুন যায়, এটা ইমার্জেন্সি সুইচ। কারণ মোটর সাইকেল চলন্ত আছে, আমি থামলাম, আমি চাবি ঘুরেও বন্ধ করতে পারলাম, আবার মনে করো হাত দিয়েও বন্ধ করতে পারলাম। এখন ধরো মনে করো কোনো কারণে তুমি একটা উঁচু জায়গার মধ্যে তুমি থামছো, তো ডান হাত দিয়ে ব্রেক করছো, বাম হাতে ক্লাস চাপ দিয়ে ধরছো, যেন না না বন্ধ হয়। আর ডান হাত ছাড়লেই তো ব্রেকটা সাইডে গেল, ব্রেক ডান হাতে, হুন্ডা নিচে দিকে নামবো না। তখন অনেকক্ষণ তো দাঁড়ায় রয়েছে মনে করো, তো তখন ইঞ্জিনটা বন্ধ করা দরকার মনে করছো, যে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে লাল বাতি জ্বলছে জ্যামের মধ্যে, তখন তুমি তো ডানা দুসা করে সুইচ দিয়ে বন্ধ করার থেকে হাত দিয়ে বন্ধ করলে বেটার না? তো এটার নাম কি? ইমার্জেন্সি সুইচ। এটা 2 চাকার মোটর সাইকেলে থাকে, এটা হাতের পাশে থাকে, বুড়ো আঙ্গুলের এখানে পাশে থাকে। অথবা তুমি কোনো করে পড়ে গেছো, পড়ে গেলে তো মোটর বন্ধ করে দিতে হয়। তখন পড়ে গেছো তো মানে চাবি খুঁজবা না, হাতের কাছে সহজ না। ওটা ইমার্জেন্সি সুইচ, ওটা কিন্তু উত্তর ইমার্জেন্সি। তো ওইটা থাকবে হাতের কাছে, মানে যদি খুঁজে গো ওটা থাকবে পায়ের কাছে। পাঁচজন। তো ফালতু বাচ্চা, পায়। তো হেনে কি কয়, per facilitare lo spegnimento বন্ধ, স্পেঞ্জিমেন্টো মানে কি? ইঞ্জিন বন্ধ করা del motore, এই ভেহিকুলা মোটর দুই চাকালা মোটরসাইকেল বা চিক্লোমোটরের ইঞ্জিন বন্ধ করার জন্য শোনো equipaggiati সাজানো আছে di un interruttore, একটা একটা সুইচ, একটা বোতাম সাজানো আছে di emergenza, পোস্ত এটা আছে কোন জায়গায়? পেদে ভেল্লা, মানে যেটা পাও রাখে। বেদনি, হ্যাঁ। পেদনে এই হেনে থাকে, পাও রাখে হেনে থাকে। হুম। তা কি হবো? আচ্ছা। ফালসো। হাতের নাম মানবীয়, হাতের নাম কি? মানো। মানবীয়। মানো হ মানো মানব, মানবীয় থাকলে বের হইব। মানে পেদি ফেলা বলার কারণে কি হইব? ফালসো। ফালতু। যারা নাকি, মানে আর কি হাত রাখলেই বের হইতো যারা নাকি আমার কইছে অধ্যায় এতিটা কঠিন, এরা আমার সামনে আসেন তো। ভাই আমার আম্মু হেই দি বুঝে, আপনারা কঠিন কোন আক্কেলে কোন কোন তো আমার কোন, বলেন তো। আন্টির সাথে যে আপনি আছেন তাই। বুঝছে, আমি তো আপনাকে সবার লগে আছি। এটা ঠিক আছে, অর্থ না কয়ে দিলে তার আমি পারতাম না। পারতা না, কিন্তু এই তুমি তো জন্য বুঝছো সুন্দর, হেরা কয় কঠিন, কঠিনের কোনো হ্যাঁ, সহজ না। পিয়াল ভাই, পিয়াল বল। ভাই আপনি যদি বুঝান, এই আচ্ছা বুড়া জোয়ান বাচ্চা সবাই বুঝতে পারবে ইনশাল্লাহ, বুঝতে পারছেন? আচ্ছা, তাই সবাই বুঝছেন তো, দুইটাতে না সহজ হয়েছে না? আরো জি সহজ হবে ভাই। ইনশাআল্লাহ। কিন্তু পরীক্ষার সময় তুমি যাবে না, তখন অর্থ বুঝে তো নিজের বেরো পারছো দেওয়া লাগবো। ওই যারা কুইজ আসলে বুঝবো আমি কেমনে বুঝাইছি। আচ্ছা এটা শুনি। অর্থ আগে দাম চাই।
Il rispetto delle norme di circolazione è importante per gli utenti deboli, ma non per i conducenti degli autoveicoli. আচ্ছা, অত ভেহিকুল মানে গাড়ি, অত ভেহিকুল মানে কি? গাড়ি। যত গাড়ি চার চাকা আছে, মিনিমাম চার চাকা, মানে অত ভেহিকুল বলে। কোয়াড্রোচিক্লি ছাড়া হালকা চার চাকা ছোট গাড়ি আছে ওগুলা, নর্মাল বড় গাড়িগুলা, বাস, তারপরে প্রাইভেট কার, তারপরে ট্রাক, সবগুলা কত ভেহিকুল, একত্রে বলা হয় কত ভেহিকুল। যেমন অনেক রকম মাছ আছে, তিমি মাছ আছে, পাঙ্গাস মাছ, বোয়াল মাছ, সবগুলাকে একত্রে মাছ করে না, মাছ। তো এরকম ভেহিকুল। আর হলো অত্যন্ত দেবলী, মানে কি দুর্বল ব্যবহারকারী, রাস্তার মধ্যে দুর্বল কারা? মানুষ, সাইকেল চালক, সিক্লোমোটরি, প্রতিবন্ধী, এরা কি? দুর্বল। মানে এদের যে চলাফেরা, আমরা প্রাইভেট কার না যখন যাবো, সামনে সাইকেল মানে কি, সে আমার থেকে দুর্বল। তো দেবলী মানে কি দুর্বল রাস্তা ব্যবহারকারী যারা, এদেরকে অত্যন্ত দেবলী। সাইকেল চালাচ্ছে আর একটু দুর্বল আমার কাছে। গাড়ির চাই নিচের ক্লাসে তারা আছে। নিচের ক্লাসে যারা, এরা দেবলী। গাড়ির থেকে নিচের ক্লাসে যারা, এরা অত্যন্ত দেবলী। মানে এরা, আমরা সবসময় এদেরকে রেসপেক্ট করবো, কারণ কি অগত আমরা গাড়ির ভিতরে বসে রয়েছি, আমার নিরাপত্তা আছে। ও নিরাপত্তা নাই, লাগলে পরে হাত পা ভেঙে যাবো গা, তাই না? তো ওরা হলো অত্যন্ত দেবলী, মানে কি দুর্বল, মানে রাস্তার ব্যবহারকারী অত্যন্ত দেবলী, মানে হলো দুর্বল। দুর্বল বা একটু শক্তি কম আর কি, এরকম বোঝাচ্ছে। Il rispetto delle norme, নিয়ম, যে যেগুলো আছে রাস্তার মধ্যে চলাচলের সময়, যে নিয়মগুলো আছে, ডান দিকে চলতে হইব, বাম দিকে ওভারটেক করতে হইব, ট্রাফিক লাইট মানতে হইব, দাগ অতিক্রম করা যাবে না, নিয়মগুলোকে বলা হয় নর্মে। এই রিসপেক্ট delle norme di circolazione, চলাচলের যে নিয়মগুলা, এই ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ। প্যারলি উত্তেন্তি দিয়ে বলি, যারা দুর্বল এদের জন্য গুরুত্বপূর্ণ রাস্তার নিয়ম মেনে চলা। মা নন, কিন্তু না, প্যারি কন্ডুচেন্তি অত ভেহিকুলি, কিন্তু গাড়ি চালকদের জন্য গুরুত্বপূর্ণ না রাস্তার নিয়ম মানা। ফালতু। ফালসা, ঠিক আছে, ফালতু হয়েছে তো, ফালতু। ওরা তো দুর্বল লাগো, চাইতে সবাই তো মানবো, গাড়িওয়ালারই বেশি বেশি। মানো, সবাই মানা উচিত, দুর্বলরা মানবো, গাড়িওয়ালারা মানবো না। গাড়িওয়ালারা বেশি মানুষ। সবাই মানবো, হ্যাঁ। Ai fini della sicurezza, nei veicoli a motore a due ruote, è opportuno verificare periodicamente che la catena di trasmissione sia ben lubrificata. আচ্ছা, তোমার বিচার করলাম। মোটর সাইকেলের কথা কিছু, হ্যাঁ। এখন কাতার আলম কি সেন, মোটর সাইকেলের সেন আছে না? হুম। আছে না? লুব্রিফিকার হলো কি তৈলাক্তকরণ করা, মানে কি শীতের মধ্যে চামড়া টামড়া ফাইটে গেলে আমরা লোশন দিই না, ওটা কয় লুব্রিফিকাত, কামতে বা লুব্রিফিকাত, লুব্রিফিকাসিওন, মানে এগুলা তেল দেওয়া বা মোবিল দেওয়া। আমাকে যখন কিসিকে লাগাই, কিস কি যখন শব্দ করে, কি করো, মোবিল দাও না? ওটা লুব্রিফিকাস, মানে যে চেন, মোটর সাইকেলের যে চেনটা, চেনটা জং ধরে যেতে পারে না, তো এটা কি মাঝে মাঝে মোবিল মারতে হবে না? হইব নি? হইব। তো al fine del sicurezza, নিরাপত্তার জন্য, nei veicoli a motor a due ruote, মানে দুই, মানে দুই রুয়াতে, মানে চাকা, দুই চাকাওয়ালা যে মোটরসাইকেল বা চিক্লোমোটর আছে, যানবাহন গুলো আছে, অপরতর ভালো হয় ভেরিফিকারে কন্ট্রোল করবা, পিরিয়ডিকামে নির্দিষ্ট সময় পর পর কাতারা চেন কন্ট্রোল করবা, এটা ভালোভাবে তৈলাক্তকরণ আছে কিনা এটা কন্ট্রোল করবা। ভেরি গুড। তোমার এটা 25 নম্বর। অর্থ তো খালি বলো। কয়দিন পড়লিতে অর্থ শিখে না, প্রতিদিন দুই তিনটা অর্থ নতুন জানতে। হয়েছে না? গুড। Il coefficiente di aderenza basso favorisce lo slittamento in curva. আচ্ছা, মোর। মোর, কোন মোর, স্লিপ তার মানে স্লিপ, স্লিপ তার মানে কি? স্লিপ। আর একটা মোর, মোড়ের মধ্যে যদি চাকার রাস্তা আঁকড়ে না ধরে, তাহলে স্লিপ কাটবো না, পিছলে পিছলা খাইবো। আর আঁকড়ে ধরলে পিছলা খাইবো না। আদার মানে আঁকড়ে ধরা, আদার মানে কি? আঁকড়ে ধরা, মানে কি রাস্তা শুকনা, চাকা নতুন, ভালো আঁকড়ে ধরতেছে। আর রাস্তা যদি ভিজা থাকে তাহলে আঁকড়ে ধরা কম হইব, পিছিল। আদার বাস মানে কম, মানে কম আঁকড়ে ধরতেছে। যদি কম আঁকড়ে ধরে ফাবরিশে, তাহলে কি হবে? স্লিপ কাটবে পূর্বার মধ্যে। কি হবো? ভেড়া প্রশ্ন, ভেরি গুড। কোএফিসিয়েন্টে কার্যক্ষমতা, দাঁতের আঁকড়ে ধরার কার্যক্ষমতা কম, ফাভোরিসে মানে অনুকূলে যাবে, যদি অনুকূলে যাবে, কি অনুকূলে যাবে? স্লিত্তামেন্তো কুরবা, মুরের মধ্যে স্লিপ কাটবে যদি আদেরেন্সা কি হয়, বাড়ছো, কম হয়। ভালো প্রশ্ন। Se il coefficiente di aderenza è basso, bisogna ridurre la velocità solo in curva. এটা দেখো, আগেরটার মতোই, আদেরেন্সা বাড়ছো মানে কি, আঁকড়ে ধরাটা কম। যদি আঁকড়ে ধরা কম, আমাকে কি করতে হইব? গতি কমাইতে হইব। সোলো ইন প্রশ্ন, তোমাদের গতি কমাইতে হইব যদি আঁকড়ে ধরা কম হয় সব জায়গায়, তাহলে সোলো ইন পূর্বা বলছে, তাহলে কি হবে এটা? ফালসো। আগেরটার মতোই, যেখানে কি করলো, আধা রেঞ্চা বাঁচছো, মানে আমার রাস্তার, আমার চাকার মধ্যে গ্রিপ করতেছে না, চাকা ধরো ক্ষয় হয়ে গেছে। এর জন্য ঠিক মতো গ্রিপ করে না, স্লিপ কাটে, খালি ব্রেক করলে স্লিপ কাটে, চলে স্লিপ কাটে, আবার রাস্তা ভেজা, আঁকড়ে ধরে কম। তো সেক্ষেত্রে বলছে হব,
রিদুরাল গতি কমাও, কমাবো ঠিক আছে, কিন্তু সব জায়গায় কমাইতে হইব। সহ্য তো করবাই না। সোলো মানে শুধু, ইন কুরবা শুধু কুরবায় কমাইতে কইছে, আর কি হইব? ফালসো। Durante le operazioni di sostituzione di una ruota tramite il martinetto, cric, bisogna evitare di mettersi sotto il veicolo. আচ্ছা, মারতে তো অনেক ক্রিক, জগ, জগ বলতে গাড়ির উপর উঠায়। জগ কি? ও, ওই যে গাড়ি যেটাতে। এমনি জগ মানে কি? বাড়ির ঘর উপর উঠায় জগ না, গাড়ির উপর জগ আছে। তো এখন সরি, durante ওই সময় le operazioni di sostituzione পরিবর্তন করা di una ruota, ruota মানে চাকা, একসাথে। একটা চাকা, কোন চাকা, একটা চাকা, ট্রামিতে মাপলে তো ক্রি, কারণ গাড়ির মধ্যে একটা চাকা লিক হয়ে গেছে। তো গাড়ির মধ্যে এক্সট্রা একটা চাকা থাকে, ওটার নাম কি, রুয়াতিনো, ছোট চাকা, ওটা গাড়ির পিছনে থাকে। চলন্ত অবস্থায় লিক হয়ে গেছে, তো একটা পিছনে চাকা আছে না, ওটা তুমি চাইলে চেঞ্জ করতে পারবা, মেশিন টেশিন আছে। গাড়ির পিছনে ই থাকে, জগ থাকে, মার্তিনের তো ক্রিক। এখন যখন ক্রিক বসাতে যাইবা, তুমি যদি গাড়ির ভিতরে যা বসাতে হইব, বাইরে বসে। মানে বাইরে থেকে তোমার যেন গাড়িটা তোমার নিচে না পড়ে যায়। গাড়ির বিভিন্ন জায়গায়, গাড়ির মধ্যে চারটা অংশ আছে যে নাকি ক্রিক বসানোর জন্য শক্ত কিছু ব্যালেন্স আছে, যেমন মেরুদণ্ডের মতো হাড় আছে না, গাড়ির তেলায়ও আছে। ওই জায়গার মধ্যে যে কোনো জায়গায় ক্রিক বসালে গাড়ি দিতে ভেঙে যাবে গা। চাকার কাছেই একটু চারকোনা লোহা আছে, ওটার নিচে তোমার ক্রিক বসে উপর উঠাইতে হবে, বুঝছো? ঠিক আছে। সো বলা হচ্ছে যখন তুমি ক্রিক বসাইবা, প্রয়োজন evitare di mettersi sotto il veicolo। এখন তোমার কি বলছে, এরা যেতে হইব mettersi sotto il veicolo, তুমি গাড়ির নিচে যাও না, বা ক্রিকটাকে গাড়ির গাড়ির মধ্যে চাকার কাছে একটা জায়গা আছে, চাকার, আমি তোমার দেখাচ্ছি একটা সেকেন্ড, গাড়িকে দেখাই। mettersi মানে যাওয়া বা একটা দেওয়া, একটা গাড়ি যদি হয় এরকম, এই চাকা না, এই চাকা, তো এই চাকার কাছে এখানে একটা জায়গা আছে, নিচে হলে দেখা যায়। ক্লিক যদি বসাইতে হয়, এই হুকে দিতে হয়। এই চাকা পরিবর্তন করলে এই হুকে দিব, এটা পরিবর্তন করলে এই হুকে দিব, ঠিক আছে। যখন আমি এটা বসাই যাবো ক্লিকটা, আমি যেন গাড়ির নিচে ঢুকে না যাই। আমি ঢুকে গেলে তো গাড়ি যখন উপর হইলাম, দুপ করে আমার উপরে পড়ে যেতে পারে না। তো এটাই বলছো, যখন ক্লিক বসে বা প্রয়োজন এই বিতারে দি মেত্তের সি সত্য, তুমি গাড়ি নিচে যাও না, বেরোবো না। ভেড়ো যখন ক্লিক বসাইবা, তুমি দূর থেকে বসাও, গাড়ি নিচে যাও না, আবার তোমার উপরে পড়তে পারে, এটা ভেড়ো প্রশ্ন। এই বিতারে এরা যেতে হইব মেত্তের সি সত্যের ভেহিকল, গাড়ি নিচে গিয়ে আবার তোমার ক্লিক বসা দরকার নাই, ক্লিকের জন্য নিজস্ব জায়গা আছে, মানে দেখা যায় তাপমাত্রা উঠে যাবে গাড়ি। Il freno di stazionamento deve essere utilizzato per la frenatura di servizio quando si circola su strade a forte pendenza, in modo da ridurre il surriscaldamento degli elementi frenanti. আচ্ছা, গাড়ির মধ্যে ধরো সাধারণত 3 রকম ব্রেক থাকে। 3 রকম ব্রেক তোমাদের একটা দেখায়, 3 রকম ব্রেক গাড়ির মধ্যে, হ্যাঁ। একটা পায়ের মধ্যে ব্রেক থাকে গাড়ির মধ্যে, এই তো তার হাতে ব্রেক নাই, মানে মোটর সাইকেল তো হাতে ব্রেক আছে, পায়েও আছে। গাড়ির মধ্যে হলো পায়ে একটা ব্রেক আছে, ঠিক আছে। যেমন আমি ঘোরাই দেখি। বলামতে, মানে স্টিয়ারিং, ওটা তো ব্রেক করি না, খালি ডিরেকশন করি। পাও দিয়ে তো গতি বাড়াই, পাও দিয়ে তো ব্রেক করি, তাই না? হাত হাত দিয়ে কি কোনো গতি কমায় গাড়ির? হাত দিয়ে গতি কমায় না, কিন্তু পাও দিয়ে গতি কমায়, ওটা নাম হচ্ছে ফ্রেনো দি সেরভিসিও, ফ্রেনো দি সেরভিসিও, মানে ওই ব্রেকটাই আমি খালি গতি কমানোর জন্য ব্যবহার করবো। এখন একটা ব্রেক আছে এই জায়গায়, নৌসে করে রাখে হ্যান্ড ব্রেক, দেখো না, মানে হ্যান্ড ব্রেক। হ্যান্ড ব্রেকটাকে যখন গাড়ি চালাই, আমি কি এমনি গতি কমায় কোনো সময় দেখছো? না। আগের গাড়িতে এটা তো হ্যান্ড ব্রেক তো অটো, বা যারা গাড়ি চালায় বললাম তো এমনি থাকে, পাও দিয়ে গতি কমায়। হ্যান্ড ব্রেকটা কখন দেয়? যখন নাকি তুমি গাড়িটা পার্কিং করছো, পার্কিং করলে তো তোমার মনে করো গাড়ি ইঞ্জিন বন্ধ থাকে, আর ইঞ্জিন বন্ধ থাকলে তো পায়ের ব্রেক কাজ করবো না। ইঞ্জিন বন্ধ থাকলে পায়ের ব্রেক কাজ করে না, কারণ ইলেকট্রিক একটা কানেকশন আছে। ইঞ্জিন বন্ধ, তখন কি করতে হয়? হ্যান্ড ব্রেকটা টান দিয়ে উঠাতে হয়। হ্যান্ড ব্রেক টান ধরাইলে গাড়ির ইঞ্জিন বন্ধ থাকলেও গাড়ি আর মুভ করবো না, কারণ হ্যান্ড ব্রেক ওঠানো আছে। হ্যান্ড ব্রেকটা দিলে তোমার ব্রেক শু চাইপে থাকে। তো এখন গাড়ির গতি কমানোর জন্য যদি হ্যান্ড ব্রেক ব্যবহার করতে হয়, তাহলে গাড়ি তো উল্টে উল্টে যাবো, তাহলে কিছু হবে ফালসো। গাড়ি গতি কমানোর জন্য আমার পায়ের ব্রেক ব্যবহার করতে হবে, হ্যাঁ। হ্যান্ড ব্রেক শুধু যখন গাড়ি থামাই দিন, মোটর বন্ধ আছে, টান দিন, নিরাপদ চারদিকে ব্রেক শু আটকে যাবো, গাড়ি নিরাপদ। নিরাপদ থাকবো। একটা ব্রেক আছে হলো তোমার মোটরের ব্রেক। মোটরের ব্রেক হলো কি, তোমার গাড়ির গিয়ার ছিল না, 1 গিয়ার, 2 গিয়ার, 3 গিয়ার, গিয়ার বুঝো? তোমার আমার গাড়ির চাপ দেই, পাও তো এতটুকু নামবো, হ্যাঁ। আমি কি পাও নামে গাড়ির পিছন দিয়ে যাই আবার এমনি করতে পারবো? আমার অতটুকু নামবো, পাওটা কিন্তু এতটুকু নামবো, হ্যাঁ। চাপ দিতেছি এতটুকু, বা হুন্ডা মুসর দিতেছি, এমন করে কেমনে মুসর দেই, এমন এমন করে খালি ঘুরতেই থাকে না, একটা জায়গায় থেমে থাকে না।
তো এই মুসরেই গাড়ির গতিসীমা ধরো 30 থেমে গেল, আর বাড়লো না। কিন্তু মুসর তো আর বাড়তেছে না, কিন্তু গতি কেন বাড়াইবে? ওই গিয়ার একটা, গিয়ার এক গিয়ার তুমি মুসর দিয়ে এতটুকু এনে রাখছো, গাড়ি 35। আবার গিয়ার 2 দিবে, মুসর এতটুকু গাড়ি হয়ে যাবে 70। এটা মুসর এতটুকু, গিয়ার 3 দিবে, গাড়ি হয়ে যাবে 100, মানে গতি বাড়তে থাকবে। বিয়েতে মানে আঁকি বারে বারে ওটাই তুই বল। যখন গিয়ার দিবা, হাত কমাই দিয়ে এক গিয়ার থেকে 2 গিয়ার দিয়ে আবার বাড়াই দিলা, আবার কমাই দিয়ে 3 গিয়ারে বাড়াই দিলা, মানে কি বাড়বে এতটুকুই। কিন্তু এক গিয়ারে যেমন পুরোটুক বাইরে 30-এ যায়, সর্বোচ্চ 30 কিলোমিটার/আওয়ারে চলে, তুমি আবার একটু গতি কমায় 2 গিয়ার দিয়ে আবার তুমি টান দিলা, তখন টান সেমি থাকবো কিন্তু গতি বাড়বো। আবার কমায় তুমি আবার টান দিয়ে আবার 3 গিয়ার দিলা, টান সেমি কিন্তু গতি বাড়বো, তাহলে তো মনে করো যে গিয়ারের সাথে আর কি সম্পর্ক, সম্পর্ক, গিয়ার যত দিন গতি তত গতি বাড়বে। তত বাড়বো, তাই না? তো এখন যখন গাড়ি নাকি ধরো 50-এ 60-এ আছে, পায়ের ব্রেক না ধরলেও গাড়ি কিন্তু 50-এ কি চলতে থাকবে, চলমান না আস্তে আস্তে কমতে থাকে। 50-এ আছে গাড়ি, সোজা রাস্তা, হুম। ছেড়ে দিছো মনে করো, গতি বাড়ানো, ব্রেক ধরে নাই, গাড়ি কি 50-এ চলতে থাকবে না আস্তে আস্তে কমতে থাকবো না? কম। কমবো না, কারণ গতি বাড়াই দিচ্ছে না, কিন্তু আস্তে আস্তে কি কমতেছে। তো গাড়ির মোটর, একটা গাড়ির মোটর দ্বারা একটা ব্রেকের তৈরি হয়। যখন তুমি 50-এ 100-তে চলতেছ, পায়ের ব্রেক দিলে তাড়াতাড়ি থেমে গেলো, কমে গেলো, তাই না? পায়ের ব্রেকও দেওয়া অনেক গতি বাড়ানো নাই, তুমি সোজা ধরে রাখছো, কিন্তু ওই যে মোটর একটা ব্রেক দেয় অটোমেটিকলি, কারণ তুমি এমনি চললে তো চলতেই থাকবে, তো মোটরের কাছ থেকে থামায়। ওটাকে মোটর ব্রেক, ওটা কি কয়? নতুন। মোটর ব্রেক। আর মোটর ব্রেকটা যখন গাড়ির গিয়ার কম থাকবো, এক গিয়ার থাকবো, তাহলে বেশি হবে, কারণ এক গিয়ারে তো গাড়ি 30-এর বেশি উঠবো না। তোমার গাড়ি 100-তে আছে মনে করো, তখন গিয়ার যদি এক থাকে, 100 থেকে নামায় গাড়িতে কোথায় নিয়ে আসবো, 30-এ নিয়ে আসবো, কারণ এক গিয়ারে তো 30-এর বেশি উঠবো না, গাড়ি 100-তে আছে। মানে গিয়ার যদি একে দাও, 100 থেকে নামে কত আইফো, 30। তুমি পায়ের ব্রেক না চাপলেও 100 থেকে নামে কত আইফো, হুম। 30 আইফো। গাড়ি 120-এ আছে, পায়ের ব্রেক চাপো নাই, তুমি খালি গিয়ার কমায় 2 গিয়ার দিছো, 120 থেকে কমায় 60-এ পড়বো। ডবল। 2 গিয়ার, এক গিয়ারে 30, 2 গিয়ারে 60, বুঝলো না? পায়ের ব্রেক করলে তো 120 থেকে নগদ 10-এ বললো, পায়ের ব্রেক চাপ দিয়ে দিলাম। মানে পায়ের ব্রেক চাপলে হয় কি, একটা গাড়ি ধরো 1000 কেজি ওজন, পায়ের ব্রেক চাপলা, পুরো গাড়িটা থামাইলো, ব্রেক ডিস্ক গরম হইতে থাকে। একটা গাড়ি 1000 কেজি না, তখন ঢালুতে নামতেছো, বারবার ব্রেক ধরতেছো, বারবার ছাড়তেছো, ব্রেক ধরতেছো, ছাড়তেছো, পুরো গাড়িটা গরম হয়ে যাচ্ছে। ওই ঢালুটা নামার সময় যদি এক গিয়ার দিয়ে রাখো, গাড়ি চাইলেও তো 100 যেতে পারবো না, তখন গিয়ার একে 30-এর বেশি উঠবো না গাড়ি, তাই না? তো তুমি গতি না পারলেও ঢালুতে নামতেছে, ওই 30-ই মোটরের ব্রেকের কারণে আস্তে আস্তে কি থাকবো, নামতে থাকবো। তো গাড়িতে 3 রকম ব্রেক, হাতের ব্রেক, পায়ের ব্রেক, একটা মোটরের ব্রেক। ওকে, সেখানে বলছে il freno di stanzionamento handbrake, হাতের stanzionamento হাত ব্রেক, হাতের ব্রেক deve essere utilizzato per la frenatura di servizio quando si circola su strada a forte pendenza, ঢালুতে যখন নামবা তখন হ্যান্ড ব্রেক ব্যবহার করবা গতি কমানোর জন্য, বুঝতে পারবো? ফালসো, যে ব্রেক যেন গরম না হয়, হ্যান্ড ব্রেক না, মোটরের ব্রেক ব্যবহার করবো, এক গিয়ারে চলবো, তাই তো হয়েছে। Il coefficiente di aderenza basso rende pericolose le frenate brusche. আদারেন্সা বাসো মানে কি আঁকড়ে ধরা কম, বাসো মানে কম, আদারেন্সা মানে আঁকড়ে ধরা কম। তো সেক্ষেত্রে রেন্দে হয়ে যাবে বিপদ। কেন বিপজ্জনক হবে? যদি তুমি ফ্রেনাতা ব্রুসকে হঠাৎ করে যদি হাত ব্রেক করো, তাহলে বিপজ্জনক হয়ে যাবো, গাড়ি কি হবো, স্লিপ কাটবো, বেশি কষ্ট হবো, বেরো। আদারেন্সা কম হইলে যদি হার্ড ব্রেক করো, হঠাৎ করে তুমি ব্রেক করো ব্রুসকে, হঠাৎ করে তুমি হার্ড ব্রেক করলা, আদারেন্সা কম, গাড়ি স্লিপ করবো, 4-5টা পোল্টি মারবো, তো রেন্দে পেরিগুলো যে বিপদ হয়ে যাইবো যখন তুমি হার্ড ব্রেক করবা, যদি আদারেন্সা কম থাকে। বেরো, আদারেন্সা কম থাকলে আমাদের গতি কি করতে হবে, কমাই দিতে হবে। ভেরি গুড। Il ribaltamento in curva del veicolo è favorito da un'ampia distanza fra ruote dello stesso asse carreggiata larga. আচ্ছা, এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তোমার কইবা দিয়ে বলতে পারো কিনা। আচ্ছা, মোড়ের মধ্যে ধরো একটা গাড়ি এত চওড়া, ঠিক আছে, তো যখন মোড় ঘুরবো, এটার উল্টা যাওয়ার রিক্স, পাশে একটা গাড়ি অল্প চওড়া, তো কোনটার রিক্স বেশি উল্টা যাবো? যেটা অল্প চওড়া, এটা উল্টা যাওয়ার সম্ভাবনা বেশি। মোড়ের মধ্যে হুম। একটা গাড়ি যদি বেশি চওড়া থাকে, হালকা জিনিসের তুলটাই বেশি আগে। একটা গাড়ির চওড়া আর পিছনে 2 চাকার দূরত্ব বড়, ঠিক আছে, চওড়া একটা গাড়ি রাস্তার মধ্যে ব্যালেন্স বেশি করলো, অনেক জায়গা টানে কভার করে নিল, এদের মোড় ঘুরবো, এরকম দুটাতে সম্ভাবনা কম থাকে। আর যদি গাড়িতে চ্যাপটা থাকে, মানে কি 2 চাকার দূরত্ব খুব কাছাকাছি থাকে, তাহলে কিন্তু বাতাস টাসে মোড় ঘুরলে উল্টা যাওয়ার সম্ভাবনা কি থাকে, বেশি। তোমার চিত্র আঁকলে বুঝতে পারবা, তাহলে দেখাই। ধরো যে তুমি কইতে পারো না, একটা হলো সবুজ গাড়ি, ধরো এই গাড়িটা, এটা গাড়ি, হ্যাঁ, পিছনের সাইড, এটা ঠিক আছে, গাড়ি পিছনের সাইড, হ্যাঁ, একটা লাল গাড়ি ডাকি। এখন মোড়ের মধ্যে
এরকম দুটো গাড়ি আছে। এটা হলো পিছন সাইড চওড়া, এটা কম। এখন যখন মুড় ঘুরবো, কোনটা উল্টে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে? দুইটা একসাথে মনে করবো নি। ধরো এটা মুড় ঘুরতেছে, এটাও মুড় ঘুরতেছে, এখন মুড়ের মধ্যে চিকনটা যেটা, এটা কি উল্টা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবো না? হুম। যেহেতু কারেন্ট যেটা কি, এই মানে কারেন্ট যেটা কারেন্ট যেটা যেমন আমরা রাস্তার কারেন্ট যেটা বলি না, গাড়ির কারেন্ট যেটা হলো এই যেটা, এই গাড়ির পিছনে এই চাকা থেকে এই চাকা পর্যন্ত এটা গাড়ির কারেন্ট যেটা কয়, ঠিক আছে? এই চাকা থেকে এই চাকা পর্যন্ত গাড়ির কি কয়? কারেন্ট যেটা। তো যেটা পিছনে মজবুত বেশি, বেশি চড়া বেশি, চওড়া বেশি, তো উল্টানোর সম্ভাবনা কম বেশি। কম কম না গুড, আর যেটা ও কম ছোট, ওইটা উল্টে বেশি। যাবে। Ribaltamente ultrageaban curva e ultragevo. Il del veicolo favorito da un'ampia distanza fra ruote dell'asse কারেন্টের লার্গা যদি বেশি চওড়া হয় তাহলে এরই উল্টাইবো বলছে। এটা ফালতু। ফালতু প্রশ্ন। এই কারেন্ট যেটা তো রাস্তার যে কারেন্ট যেটা না, গাড়ির ক্ষেত্রে গাড়ির কারেন্ট যেটা কোনটা, পিছনে যে দুই চাকা দূরত্ব, এটা কি কয়? কারেন্ট যেটা। তো এটা যদি আবার একটু এত চড়া নয়, ছোট হইতো, ছোট হইতো তাহলে তাহলে এটা উল্টাইতো, বের হইতো। লার্গা মানে কি? চওড়া। যদি ওদের স্ট্রেটটা কারেন্ট যেটা চিপা, তাহলে বের হইতো। চিপা হইলে মোড়ের মধ্যে উল্টাই যাবো। ঠিক আছে, কার যেটা তো বুঝছো? গাড়ির গাড়ির গাড়ি, আমি তোমার একটা গাড়ি আইডি দেখাই দিলে বুঝতে পারবা, 1 মিনিট। গাড়ির একটা চাকা থাকে না? হ্যাঁ, এটা তো দেখাই দাও। নতুন স্টুডেন্ট যারা আছে গ্রুপ ব্যবহার করে। এই যেটা গাড়ি, হুম। এই যে এরকম গাড়ির কারের চাকা, এই যে পিছনের অংশটা কি কয় গাড়ির, এই যে এটা হচ্ছে কারের চাকা, ছোট না? ছোট না? হুম। then এটা কারের চাকা ছোট, মানে পিছনের এই অংশটা ছোট, তো স্ট্রেটটা, তো এটা মোড়ের মধ্যে কম উল্টাইবো, কারণ বেশি ব্যালেন্স করতেছে। এটা বেশি উল্টাইবো কারণ এই কারের চাকা চিপা, তাই তো না? প্রাইভেট কার তো বেশিরভাগ পিছে চড়াই থাকে। চড়াই থাকে, তাই না? এখন প্রাইভেট, এখন ধরো মোটর সাইকেল ছোট কারের যেত, তারপরে ধরো প্রাইভেট কারের মধ্যে মনে করো যে কিছু কিছু এত চড়া না, আর কম চড়া বানাইছে একটা প্রাইভেট কার, সেটা উল্টে যাবে বেশি, বুঝো নাই? বা বাস 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 তো সমান থাকে সামনে পিছে। বাস মনে করো কারের যেত যদি ইও হয়, উচ্চতা বেশি না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাসের বাসের সম্ভাবনা আছে, রেস বেশি। রিস্ক বেশি। তো গাড়ির ক্ষেত্রে যদি কারের যেটা বেশি চড়া হয় তাহলে উল্টার সম্ভাবনা কম থাকে, তাই না? কম থাকে। আর কুইজা বলছে কারের যেটা যদি লার্গা হয় তাহলে ওই সম্ভাবনা বেশি থাকে, তাহলে কুইজটা হবে ফালস। ভেরি গুড। Dopo un incidente, se c'è un principio di incendio del veicolo, in mancanza di estintore si può utilizzare una coperta bagnata per spegnere le fiamme. আচ্ছা, স্টিন তরল আগুন নিবানোর জন্য যে একটা গ্যাস আছে না, এটা কি কয়? আগুন নিবাই আগুন দেয়। নিবে না, স্টিন ধরে, ঠিক আছে? এখন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, dopo un incidente, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সে c'è un principio di incendio del veicolo, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আগুন লাগার সম্ভাবনা আছে। প্রিন্সিপিও মানে একটা সম্ভাবনা, অথবা একটা হইতে হইতে পারে, একটা আগুন লেগে যেতে পারে, কোন একটা অ্যাক্সিডেন্টের ফলে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সেখানে কি মানকান্সা নাই, কি নাই, স্তেন্তরে নাই, আশেপাশে কোথাও নাই, গাড়িতেও নাই, সেক্ষেত্রে বলছে সি পৌত্রিজার, যেহেতু স্তেন্তরে নাই, তুমি কি করতে পারো? কপেরতা, একটা চাদর, বানিয়াতা ভেজা কোনো চাদর ব্যবহার করতে পারো, প্যার স্পেঞ্জিলে লে ফিয়ামে, আগুন জ্বলতে হালকা পাতলা, তো একটা চাদর ভিজে, কাপড় ভিজে ওটা ঢাইকে দিতে পারো, তাহলে বেরো ভেরো প্রশ্ন। ভেরি গুড। ভেরো ভেরো, ভেরি গুড, পেরে গেছো বহুত প্রশ্ন। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale qualora abbia violato norme del codice della strada è anche soggetto alle relative sanzioni. রাস্তার নিয়ম কানুন আছে না, রাস্তার মধ্যে পেনাল কেস, সিভিল কেস। পেনাল কেস হলো যদি তুমি অ্যাক্সিডেন্ট করে কাউকে মেরে ফেলাইলা বা এমন ব্যাহত করলা যে 40 দিনের বেশি হসপিটালে পড়ে রয়েছে, তাহলে তোমার নাম পেনাল কেস, তোমার আদালতের সম্মুখীন হয়ে উকিল টুকিল ধরে তোমার কেস লড়তে হইব, পরে রায় দিলে তোমার জেল জরিমানা থাকবে। আর সিভিল কেস হলো কোনো ব্যক্তি কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, হইলো হালকা ক্ষয়ক্ষতি হয়েছে, আর গাড়িতে ভেঙে চুরে গেছে, কেউ মরে নাই, এটা একটা সিভিল কেস, মানে টাকা দিলে শেষ, সমাধান শেষ, জেল টেল খাটতে হতো না। আর প্যানাল কেস হলো তোমার জেল খাটতে হবে। তো প্যানাল কেস এবং সিভিল কেস রেসপন্সাবিলিটি দুটো সৃষ্টি হলে, যখন একটা রোড অ্যাক্সিডেন্টের ফলে রেসপন্সাবিলিটি মানে দায়িত্বে আছে সেই লোকে একটা আসামি, প্যানাল কেস এবং সিভিল কেসের আসামি। abbia violato, অমান্য করছে norme del codice delle strade, রাস্তার নিয়ম কানুন ভাঙছে, সেই ক্ষেত্রে anche soggetto alle relative sanzioni, তাকে জেলও খাটতে হবে, পাশাপাশি আবার জরিমানাও দিতে হইতে পারে, চুকিষ্ট হইব বেরো। কারণ জেল তো খাটবো খাটবো, যেহেতু একটা অন্যায় করছে, প্যানাল কেস বা সিভিল কেস, তো প্যানাল কেসের মাধ্যমে তার ওই আইনের উপর বেস করে সে আইনের নির্দিষ্ট আবার জরিমানাও আছে, সে জরিমানাও তাকে দিতে হইব, চুকিষ্ট হইব বেরো। এটা হচ্ছে আইন কানুনের একটা অধ্যায়।
L'azione frenante esercitata dal motore è massima se si inserisce la prima marcia del cambio di velocità. যেটা বলতে পারো কিনা? কিন্তু সেটা করতে L'azione frenata esercitata del motore, মোটরের ব্রেক। মোটরের যে ব্রেক এটা সব থেকে বেশি কয় গিয়ার? এক গিয়ার না দুই গিয়ার না তিন গিয়ার? যেহেতু 120-এ আছে, 120-এ থাকলে তিন, চার, চার চার চার, যেতে 120, এখন এক 130 গিয়ারে 30 করে। করে না? তো 120-এ আছে। তো মোটরের ব্রেক সব থেকে বেশি কাজ করে কয় গিয়ারে? এক গিয়ারে। এক গিয়ার দিয়ে 120 থেকে নাইমে 30-এ পড়বো। ও কাজ করে মানে কিন্তু মানে দ্রুত খুব না, দ্রুত কমই। কমে। মানে মোটরের এক গিয়ার, দুই গিয়ার, তিন গিয়ার, চার গিয়ার, পাঁচ গিয়ার, এই পাঁচ গিয়ারের মধ্যে মানে কয় গিয়ারে সবচেয়ে বেশি ব্রেক হইব? এক এক গিয়ারে। গিয়ারে। কারণ এক গিয়ারে বেশি ব্রেক বললে কি তোমার গাড়ি 150-তে চলতেছ, পায়ের ব্রেক না দিয়া তুমি গিয়ার একে দিলে 150 থেকে কত নেমে আইফো? 30-এ নেমে আইফো। দুয়ে দিলে 60-এ, তো দুয়ে ব্রেকটা কম, 60-এ জায়গা, আর একে ব্রেকটা বেশি কততে? 30-এ। সো মোটরে সব থেকে বেশি ব্রেক কাজ করে যখন এক এক গিয়ারে থাকে। গিয়ার। ঠিক আছে? সো এখানে বলা হয়েছে l'azione frenata esercitata del motore, মোটর দ্বারা যে ব্রেকের তৈরি হয়, মাসিমা সর্বোচ্চ ব্রেক হয় সে si inserisce prima, প্রথম মার্চা del cambio di velocità, যদি প্রথম গিয়ারে রাখো তাহলে মোটরের সর্বোচ্চ ব্রেক পাইবে। সো কুষ্ঠ হবো বেরো। এই কুষ্ঠটা সবাই বুঝছেন? তুমি বুঝ দেখি। এই প্রশ্নটা বুঝছেন সবাই? কোন তো এখন বুঝছেন যে সর্বোচ্চ ব্রেক? বুঝছেন নি খালি কোন? জি আলহামদুলিল্লাহ। জি এখন ভাই, জি বুঝছেন? ভাই, এতদিন বুঝেন নাই, এখন আলহামদুলিল্লাহ ভাই। বুঝছেন না? যে এক গিয়ারে জি ভাই, সব থেকে বেশি জি ইঞ্জিনের ভাই, ব্রেক কাজ করে। ক্লিয়ার? সবাই ওই জি ভাই। সমস্ত 5 গিয়ার থাকে না। হ্যাঁ, সর্বোচ্চ 5 গিয়ার বা 6 গিয়ার থাকে। তো 5 গিয়ার 6 গিয়ারে তো তোমার ব্রেক কাজ করবো না। কারণ তোমার গাড়ি যদি থামাইতে চাও, ইঞ্জিনের ব্রেক দিয়ে থামাইতে চাও, 5 গিয়ার দিলে তো গাড়ি তো তোমার 150-তে থাকবো। তো তোমার স্লো হইতেছে না। গাড়িকে স্লো করতে হলে গিয়ারটা একে দিতে দিব, তাহলে সর্বোচ্চ নিচে নেমে আসবে। পায়ের ব্রেক ধরলে হয় কি, ধরো তোমার, যেটা আমি করি নর্মালি, ধরো সোজা রাস্তা 150, 100, 130-এ চলতেছে অতসাদার মধ্যে, সামনে মোড় আছে। মোড় থাকলে গতি কমে নিয়ে আসতে হবো, 130 থেকে কমে নিয়ে আসতে হবো না? তখন আমি এক গিয়ার না দিয়া ধরো 4 গিয়ারে দিলাম। গাড়ি 6 গিয়ার আছে, 6 গিয়ারে তো 130-এ চলে। তখন আমি 4 গিয়ারে দিলে 130 থেকে নেমে ধরো 90, 120। 120 বা 100-তে চলে আসলো। বা 3 গিয়ারে দিলাম, তখন কত? 90-তে চলে ও, এলো। তাহলে মোড়ের মধ্যে আমার পায়ের ব্রেক ধরতে হলো না। গিয়ার 3-এ দেওয়ার কারণে কিন্তু ওই 130 থেকে 90-তে পড়লো। গতি কমে কিন্তু সর্বোচ্চ ব্রেক কত এক গিয়ারে? এক, কত টাকা পড়বো? 30 টাকা 30। পড়বো। কখন? যখন নাকি বেশি মোড় বা থামতে হইব আমার, তখন এক গিয়ারে দিয়ে 30 আসার পরে পায়ের ব্রেক চাপ দিন সম্পূর্ণ থামার জন্য। কারণ একটা গাড়ি যখন নাকি 130-এ চলবো, ওই টাইমে যখন পায়ের ব্রেকে চাপ দিবা, এত স্পিডের গাড়িটা তোমার থামানোর জন্য পায়ের ব্রেক বেশি শক্তি প্রয়োগ করবো, ব্রেকটা গরম হয়ে যাবো। এই জন্য মোটরে গিয়ার কমাই দিলাম, এমনিতে গাড়ি স্লো হইতেছে, থামার আগ মুহূর্তে খালি পায়ের ব্রেকটা চাপ দিয়ে ধীরে ধীরে করে দিলাম, শেষ। বুঝছো না? কারণ গিয়ার কমানোর পরে একটু সময় লাগে না কমতে? হ, মানে পায়ের বেগ কিন্তু দ্রুত কমে যায় না, আর গিয়ারে দিলে আস্তে আস্তে। আস্তে আস্তে কিন্তু কমবো। তো সেই ক্ষেত্রে তুমি দূর থেকে যখন দেখলা মোড় আছে, তবে মোড়ের কাছে গিয়ে পায়ের বেগ না চাইবা, আগে থেকে মোটরের ব্রেকটা কাজ করলে কিন্তু তোমার পায়ের বেগ চাপতে দিতেছে না। কারণ পায়ের বেগ চাপলে তোমার গাড়ি তেল বেশি পড়ে। তোমার ধরো একটা যখন গাড়ি থামাইতেছে, ব্রেক ব্রেক শু ব্রেক ডিস্ক ক্ষয় হয়, তেল বেশি পড়ে, চাকার ডিস্ক গরম হয়। এর জন্য দূর থেকে আগে থেকে গিয়ার কমাই দিলেই, 5 গিয়ার আছে, 3 গিয়ার নামাই দিলাম, গাড়ি আস্তে আস্তে স্লো হয়ে গেল, পরে মোড় পার হয়ে আবার 5 গিয়ার দেওয়া টানলাম। ঠিক আছে? তবে সর্বোচ্চ ব্রেক হইব এক গিয়ারে। L'assicurazione per la responsabilità civile auto, RCA, copre solo la responsabilità del conducente, ma non quella del proprietario del veicolo. আচ্ছা, প্রবেদর মানে মালিক, আর কন্ডিশন মানে চালক। ঠিক আছে? ইন্স্যুরেন্স, তো গাড়িতে ইন্স্যুরেন্স করতে হয়। ইন্স্যুরেন্স নিয়ম হলো, তুমি 1 বছরের জন্য 1,000 টাকা দিবে একটা কোম্পানির, 1,000 বা 1,200 টাকা দিবা, ওরা বলবো আমি 1,000 বা 1,200 টাকা আমাকে দাও। দিলে ওরা হবে কি, তুমি 1 বছর যত অ্যাক্সিডেন্ট করবা, যত জরিমানা আসে, ওই গাড়ি ঠিক করার জন্য যা আসে যা লাগে, অ্যাক্সিডেন্ট তুমি করছো, যে গাড়িটাকে ভাঙছো, সে গাড়ি ঠিক করতে যে যত টাকা লাগে, ওই ইন্স্যুরেন্স দিব। ইন্স্যুরেন্স তোমার থেকে নিল 1,200 টাকা। তুমি একটা গাড়ি লাগাই দিছো, সে গাড়ি ঠিক করতে 5,000 টাকা লাগছে, ইন্স্যুরেন্স ওই 5,000 দিব। তো কত ইন্স্যুরেন্স? 1,200 নিয়ে 5,000 কেন দেখো তো? কারণ এরকম সবাই ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। এই শহরে ধরো 20,000 জন লোক ইন্স্যুরেন্স করছে, অ্যাক্সিডেন্ট করে 20,000 জন লোক করবো, তার অ্যাক্সিডেন্ট করবো 5-6 অ্যাক্সিডেন্ট করবো না? তো ইন্স্যুরেন্স কোম্পানি সবার থেকে টাকা নিচ্ছে ঠিকই, কিন্তু অ্যাক্সিডেন্ট তো করার অল্প কয়জন। তো এর জন্য ওরা ওই টাকাগুলো দিয়ে দেয়। কিন্তু আবার কাহিনী আছে, প্রথম বছর যে তুমি 1,200 দিয়ে করলা, তুমি অ্যাক্সিডেন্ট করছো না,
পরবর্তী বছর ইন্স্যুরেন্স করতে গেলে ওরা তোমার থেকে 3,000 টাকা নেবো। মানে যদি অ্যাক্সিডেন্ট করছো না, এটা অটোমেটিক যে কোনো জায়গা থেকে করবা, অ্যাক্সিডেন্ট করার কারণে অটোমেটিক তোমার 2-3 বছর একটু বেশি দিতে হয়। এটা ইন্স্যুরেন্সের নিয়ম, পলিসি, বুঝছো না? ইন্স্যুরেন্সের পলিসি। আর যদি আমি কোনো অ্যাক্সিডেন্ট না করি, না করলে এর পরের বছর 200 কমবো। ওটা তো হ্যাঁ তো লস নাই লস নাই। মানে আমি এই বছর করছি, কিন্তু দরকার হলে 2-4-5 বছর হ্যাঁ তো টাকাটা আস্তে আস্তে বারে বারে কেটে নিবো। হ্যাঁ, এটা ভাগ লস নাই। কিন্তু এই বছর 5 বছর দিল না, 5,000 দিছে না, তোমার আগামী 5 বছর পর্যন্ত ইন্স্যুরেন্স যদি বাড়তি বেশি বেশি দিয়ে দিতে, বাড়তে এটা থাকে। এটা নিবে আর কি, কিস্তির মতো আর কি, বুঝছো না? আর যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়, জরিমানা না যায়, তাহলে আবার কমাই দিব। কমাই দিব 1,200 থেকে 1,100, 1,300 টাকা আহে, বুঝো না? যদি ভালো চালাও, অ্যাক্সিডেন্ট করো না, প্রতি বছর 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 শেষে ওরা নির্ণয় করে কয়টা অ্যাক্সিডেন্ট করলা, কয়টা ক্ষতিপূরণ হলো। ওইটা বোনাস মালুস, বোনাস হলো তোমার কমবো, মালুস হলো তোমার বাড়বো। বোনাস মানে কি, তোমার বোনাস দিল যে তোমার এর পরের বছর তোমার 100 টাকা কম দাও। আর মানুষ মানে তোমার জরিমানা করলো, তুমি যে অ্যাক্সিডেন্ট করছো, তুমি এখন আরো 1,000 টাকা ভাড়া দিবা। এটা হ্যাঁ। এখন তোমার নামে গাড়ি কিনা, আমি চালাইছি, তো ইন্স্যুরেন্স মালিক হোক চালক হোক, ওই গাড়ির উপর ইন্স্যুরেন্স তো সবার টাকাই দেবো, বুঝো নাই? আমার গাড়ি তুমি চালাতে পারো, তোমার আমি চালাতে পারো, ইন্স্যুরেন্স সবার, ইন্স্যুরেন্স করবো না যে গাড়ির মালিক হে তুই চালাচ্ছ, দিব না। কিন্তু গাড়ি যার, তো দিব তো ঠিকই, কিন্তু ঠিকই আবার সামনে বছর তো বাড়ায় নিব পারে না। মালিকের কাছে তো। ওই কার না, মালিকের কাছ অন্যের থেকে। কাছে কোন নিব। সেই সেই লেভেলের একটা হচ্ছে, এই জিনিসটা জীবন আমি ভাবি না রে ভাই। রোমিও ভাই, এই জিনিস তো দাঁড়ান, রোমিও ভাই, এক সেকেন্ড। রোমিও ভাই, কি দেখছেন, কি যুক্তি, কথা ঠিক জি আছে ভাই, না? আমি আন্টিকে দিতে অবাক। আন্টি উনি ইম্পসিবল, উনি উনি এত কিছু জানে কিভাবে? কি প্রশ্নটা করলো যে ঠিক আছে, ইন্স্যুরেন্স দিব, চালক চালালে দিব, কিন্তু সামনে বছর অ্যাক্সিডেন্ট টাকাটা কার থেকে নেবো? মালিকের থেকে তো নিবো, তাই না? জি জি। আচ্ছা, তো কই যে কইছে যে ইন্স্যুরেন্স copre solo la responsabilità del conducente, চালকের দায়িত্ব নিব কিন্তু মালিকের কোনো দায়িত্ব নিব না, বুঝতে হবে কি? ফালসো। Civil auto copre solo la responsabilità del conducente ma non quella del proprietario del veicolo. সিভিল সিভিল কেস কপরে এনএসজিআর শুধু আরেকটা কাহিনী আছে। সিভিল কেসের সাথে চালক মালিক দুইজনে জড়িত থাকে। সিভিল কেসটা ঠিক আছে, তোমার আমি কয়েকটা জিনিসটা বলি। সিভিল কেসের সাথে জড়িত থাকবো সিভিল কেস চালক এবং মালিক। যদি কোনো একটা গাড়ি ভাঙাচোরা হয়, একটা গাড়ি ভেঙে ফেলাইছে, একটা চালক গাড়ি গাড়ি ভেঙে ফেলাইছে, চালক, এই মালিকের টাকা না দিতে চালকের দিতে হইব। সিভিল কেস গাড়ি ভাঙছে যেহেতু, তো এই সিভিল কেস কোনো জিনিসপত্র ক্ষয়ক্ষতি হলে এটা সিভিল কেস বলা হয়। সিভিল কেসের সাথে চালক এবং মালিক উভয় জড়িত থাকে সিভিল কেসের সাথে। গাড়ি ভাঙাচোরা হয়েছে মনে করো কোনো কারণে, কারণ অনেক সময় আছে যে মালিক এই চালাইতে পারে, আবার কোনো কোম্পানির মালিক ড্রাইভারদের চালায়, যখন অ্যাক্সিডেন্ট হইব, ওই চালক মালিক দুইজনের বিরুদ্ধে সিভিল কেসটা যাইব, পরে ইন্স্যুরেন্সের সাথে যোগাযোগ করে ইন্স্যুরেন্স, পরে ওই মালিকের নামে যদি গাড়ি, ইন্স্যুরেন্স টাকা দিব ঠিকই, কিন্তু পরে মালিকের থেকে আর কি করবো, বাড়াই নিবো। তবে সিভিল কেসটা গাড়ির নাম্বার প্লেটের উপর হইব, আবার যে চালাইছে তার নামে হইব, কারণ যে চালাইছে সে একটা গাড়ি ভেঙে ফেলাইছে, মালিকের হইল প্যানেল কেস হচ্ছে যে শুধু শুধু একমাত্র চালক। কন্ডুসিয়ানদের। ধরো আমার গাড়ি তুমি চালাইছো, তুমি চালাই অন্য একটা গাড়ি ভেঙে ফেলাইছো, ঠিক আছে, পুলিশ এসে তুমি যে ভাঙছো তোমার নামে কেস দিব, আর আমার যে গাড়ি আমার নামে দিব, সিভিল কেস, কোন লুক মরে নাই। আর যদি লুক মরতো তাহলে শুধু চালকের নামে পেনাল কেস। প্যানেল কেস, লুক পরে প্যানেল কেস, আর প্যানেল কেস শুধু কার নামে, চালকের নামে যাবো, যে ড্রাইভ করছে তার নামে। সেই গাড়ির মালিক হোক বা অন্য। অন্য কেউ হোক, মালিক অন্য একজন হলে মালিক প্যানেল কেসে যাবো না। মালিক যাবো যদি আমার গাড়ি অন্য কোনো গাড়ি ভাঙ্গি, সেই কেস মালিকের নামে যাবো, আর যে চালাইছে তার নামে যাবো, এবং পরে ইন্স্যুরেন্স থেকে চালক এবং মালিক কম বেশি করে ওই গাড়ির টাকা এনে দিব, সমস্যা নেই, ঠিক আছে। আর যদি কোনো লোক মারা যায়, প্যানেল কেসে যদি হয়, তাহলে যার নামে গাড়ি, যে মালিক, মালিকের প্যানেল কেস যাইতে হইব না, শুধু চালক যাইব প্যানেল কেসে, ঠিক আছে। কি মালিক যদি চালক হয় মালিক যাবো, আর অন্য কেউ চালক হইলে আর কি বিন চালক যাবো। মেন চালক, হ্যাঁ, মানে মালিক তোমার গাড়ি কিনা চালাইবার দিচ্ছি, হলো ও যদি মেরা হালা আমার কি দোষ, ওর সমস্যা, ঠিক আছে। পরে তুই লয়ে থাকা, জেলে লয়ে থাকা, এটা মালিক মুক্তি পেয়ে গেল। মালিকই যদি চালক হয় তাহলে তো মালিকই গেল, সমস্যা নেই। তো নর্মালি যে চালাবো সে প্যানেল গেছে যাবো। আর সিভিল কেস যেটা, যে কোনো লোক মরে নাই কিন্তু গাড়িগুলো ভাঙ্গা চোরা হয়েছে, ক্ষয়ক্ষতি। ক্ষয়ক্ষতি হয়েছে, এটা বাংলাদেশের মধ্যে তখন একটা অ্যাক্সিডেন্ট করলে গাড়ি আটকে রাখে, টাকা টাকা লয়ে যা, মালিক আহে গাড়ি সারাবেন লেগে, আর ড্রাইভারের মাইর ইচ্ছা মতো কি করে কোথায় হেলায়। তো সিভিল কেসটা ড্রাইভারও যায়, আবার মালিক হয় গাড়ি সারাবেন লেগে, তাই না? তো হেন সিভিল কেসটা মালিকও আইফো, ড্রাইভারও থাকবো, যদি কোনো মালিক ড্রাইভার দুইজন হয়। আর একজন যদি হয় সেই, আর প্যানেল কেসটা শুধু চালকের উপর, আর চালক মানে কে হইলে ওই লোকই। আরেকটা কেস আছে যেরকম
তো মূলটা পেনাল কেসে তো ওই যে জেল এবং জরিমানা হতে হবে, জুয়েল তো বুঝলি জরিমানাটা দিব কেন? প্যারালাইসিস জরিমানা তোমার মনে করো যে ইন্স্যুরেন্স প্যারালাইসিস দিব না, জরিমানা হবো তোমার গাড়ি ভাঙছে যে, গাড়ি ভাঙার যে ক্ষয়ক্ষতি ওইটা। আর যে লোক মারা ফেলছে, লোক মারার যে জরিমানাটা ইন্স্যুরেন্স তোমার মনে করো, তুমি কি প্রশ্ন করো, আমি আটকে গেলাম ব্রো, আমি নিজে তো আটকে গেলাম। 1 ঘন্টা পর্যন্ত এটা এক্সপ্লেন করা লাগবে। এটা কেমনে করবো পেনাল্টি? আচ্ছা, পেনাল্টিসের জরিমানাটা দিব, ইন্স্যুরেন্স একটা টার্গেট দিব যে ইন্স্যুরেন্স করবো তোমার যদি এত টাকা জরিমানা হয়, 10 লাখ বা 5 লাখ 6 লাখ এ পর্যন্ত তোমার জরিমানা সে দিব, কিন্তু পেনাল্টিসে যে তাকে জেল খাটতে গেলো, জেলটা ইন্স্যুরেন্স খাটবো না। ইন্স্যুরেন্স আছে না তোমার, যদি ইন্স্যুরেন্সের একটা সর্বোচ্চ আছে যে তুমি 1200 দিলে ঠিকই, কিন্তু ওরা বছর শেষে তোমার 10 কোটি টাকা বা 5 কোটি টাকা পর্যন্ত তোমার এক বছর যত অন্যায় করবা 5 কোটি টাকা বেশি দিব না। মানে লোক মাসিমাল। মেরে ফেললাম, লোক মেরা ফেলার পর তোমার আদালতে রায় হলো তোমার 10 কোটি টাকা দিতে হইব, ইন্স্যুরেন্সে 5 কোটি দিব, আর বাকি 5 কোটি তোমার নিজের দিতে হইব, বাড়ি গাড়ি ইচ্ছা বেশি যা লাগে তো এটা ওই ড্রাইভারের নাক তখন মালিক রিটার্ন দিব। ড্রাইভারে ড্রাইভারে রাখ দিব, ঠিক আছে। আর হলো যে জেল দিব, 10 বছরের জেল ইন্স্যুরেন্স খাটবো না, জেলটা চালকেরই খাটতে হবে, কিন্তু জরিমানা যেটা আসে ওইটা ইন্স্যুরেন্স দিব, আর সর্বোচ্চ যেটা ছিল ওইটা মাসিমালি পর্যন্ত, ওর মধ্যে যদি কভার হয়ে যায় ইন্স্যুরেন্স দিয়ে দিব, বাট ওর বেশি হয়ে গেলে বাকিটা চালকের দিতে হইব, ঠিক আছে। তো পেনাল কেস যদি হয় তো ইন্স্যুরেন্স দিব, জরিমানাটা শাস্তিটা কিন্তু ইন্স্যুরেন্স করবো না যে না আমি একটা লোক দিয়ে দিলাম সে জেল খাটলো, শাস্তিটা যা নিজের খাটতে হইব। জরিমানা যেটা আসবো ইন্স্যুরেন্স দেবো, ইন্স্যুরেন্সের কিন্তু আনলিমিটেড জরিমানা না, যে তোর যত ওরা একটা লিমিট দেয়, ঠিক আছে। তুমি আমার চাইলে বাড়াইতে পারো, যে না, আমার রিস্ক আছে, আমি হয়তো বা বেশি অ্যাক্সিডেন্ট করতে পারি, তো সেই ক্ষেত্রে তুমি 1200-র জায়গায় যদি 2000 টাকা দাও, ওরা হয়তো বা 5 কোটির জায়গায় তোমার করবো, তাহলে আমি 15 কোটি টাকা রিস্ক নিলাম, 15 কোটি টাকা পর্যন্ত জরিমানা দেবো, বুঝছো না। ইন্স্যুরেন্সে তুমি যখন 1 বছরের বলবো যে আগামী বছর তোর দায়িত্ব আমি নিলাম, যত অ্যাক্সিডেন্ট করবি আমি গাড়িটা ঠিক করে দিন, তবে সর্বোচ্চ আমি এই যে 1 কোটি টাকা পর্যন্ত আমি খরচ করতে পারবো তোর পিছে, এই 1200 টাকা দিলে। তো তুমি যদি কও যে না আমার একটু বেশি বাড়াই দে, মাসিমালি সর্বোচ্চটা বাড়াই দে, তখন কোথায় 1200 টাকা আবার 1500 দে, তো আমি 1.5 কোটি দিই, 2000 দে, তোর 2 কোটি দিই, মানে 2 কোটি টাকা একটা দিব আর কি, আর একটা সাপোর্ট দিব আমাকে। এখন যদি আমার একটা কুইজে কয় যে 1 বছর তুমি অ্যাক্সিডেন্ট করো নাই, কিন্তু আগে ওর লগে চুক্তি ছিল যদি অ্যাক্সিডেন্ট করি ওই 2 কোটি টাকা পর্যন্ত ওই গাড়ি ঠিক করে দিব, তো 1 বছর পরে কি 2 কোটি তোমার ফেরত দিব? নো। না, আমার ওই যে এক মানে 1200 টাকা 200 কমাই দিব। ব্রো দেখছেন নি দুই ভাই? উনি হ্যাঁ, যে এগুলা পুরান ঢাকার মানুষ, উনি প্রুভ করতেছে। এগুলো আপনারা বুঝছেন না, আমি তো বুঝে গেল যে 1 বছর পরে কিন্তু আমাকে যে 2 কোটি টাকা যে সর্বোচ্চ মার্চ সেভেন নিচ্ছে সেটা ফেরত দিব না, কিন্তু ওই যে 1200 থেকে 100-200 কমাই দিব। কমাই দিব। এগুলা কিন্তু আমরা বুঝতে সময় লাগছে বেশি, বুঝছেন? কমপ্লিমেন্ট আন্টি। বুঝছেন, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট, গাইড করলে ভালো কিছু করতে পারো, আপনাদের থেকে ভালো করবো, বুঝছেন? মাদার অফ দি ইপিএল। ইংলিশ ক্লাস টিচারে বলে কি সবার আজকে কয় কি আপনারা কি জানেন এই ক্লাসের সবচেয়ে মেধাবী কে? কয় না, কয় গাই শান্তি। আচ্ছা, আচ্ছা যাক, পরে সিভিল কেসের আসামি হইলে চালক মালিক দুজনকে ধরবে, আর দুজনে মিলে এটা কি সমাধান করবে, সুষ্ঠু হবে। ও কুইজটা ভ্যারো হবে, কিন্তু এখানে ভ্যারো হইতো পারে, এখানে বলছে কি শুধু চালকের উপর দায়িত্ব যাবে, কিন্তু মা নন কইলা প্রোপ্রাইটারি del ভেহিকল মালিকের উপর যাবে না, এই জন্য কুইজটা হচ্ছে ফালসো, ঠিক আছে। মানে চালক মালিক উভয় বললে ভ্যারো হইতো সিভিল কেসের আসামি। In un veicolo a motore, gli ammortizzatori scarichi provocano una diminuzione del comfort di marcia dei passeggeri. আচ্ছা, কমফোর্ট মানে আরাম, কমফোর্টেবল মানে আরাম, ডিমিনিশন মানে কি কমা, আরাম কমে যাব। আমর্তিজাত মানে কি স্প্রিং, গাড়ির স্প্রিং, স্কারি কি নষ্ট, স্প্রিং নষ্ট হলে আরাম কমে যাব যাত্রীর, হুম। ইবো বেরো। Nei veicoli a বলে motore a due যানবাহন। হুম। ruote, nei veicoli a motore a due ruote, è possibile sostituire il pignone motore e la corona della ruota in modo da modificare il rapporto di trasmissione. আচ্ছা, nei veicoli a motore due ruote possibile পরিবর্তন করতে পারবা il pinnone motore e la corona del ruota in modo da modificare rapporto trasmissione, মানে পিনন হলাম কি, যে এটা মোটর সাইকেলের ভিতরে যে এই জিনিসগুলো থাকে এগুলো একদম ফিক্স থাকে, এটা নাম হলাম কি তোমার করোনা চেন, সেন্টার। চেন হবে, বাট এই চেনটা যে যুক্ত থাকে এটার সাথে না, এগুলা পরিবর্তন কইরা তুমি আরো বেশি পাওয়ারফুল কোনো কিছু অ্যাড করতে পারবা, বুঝতে হবে কি ফালসো, এগুলা যে ফিক্সড করা দেওয়া আছে না, তেল তুল দিলে তে- আর তে- কি বেশি বেশি হইব। চলবে। তো বলছে সুস্থিত পিনের মতো এলা, মানে দুইটা উল্টা ফেলাইবা, মানে চাকাটা মোটর লাগায় মোটরটা চাকা লাগাইবা, এরকম করবা যেন বেশি যেন পাওয়ার পায়, বেশি যেন ঘুরে,
এরকম উল্টানোর সিস্টেম নাই, ওগুলাই কি করতে হইব, তেল তেল দিয়ে ঠিক করতে হবে, তাই না রুমিয়া ভাই? হুম, ফালতু প্রশ্ন। Chi è penalmente e civilmente responsabile di un sinistro stradale può incorrere nella revisione della patente di guida. আচ্ছা, তো বলছে আপনার আম্মা অনেক বুদ্ধিমান, মানে বুদ্ধিমতী এবং জ্ঞানী, মাশাআল্লাহ, যাক, আসলেই। আচ্ছা, কে পেনালমেন্টে এ সিভিলমেন্টে রেসপন্সাবল সিনিস্ট্রো স্টেরালে? কেউ একজন সিভিল কেসের আসামি হয়ে গেছে, পেনাল কেসের আসামি হয়েছে। তো একটা লোক দুইটা কেসের আসামি কেমন হয়? তুমি একটা গাড়ি ভাঙছো, অ্যাক্সিডেন্ট করছো, গাড়িও ভাঙছো, আবার লোকটারও মারছো, তাহলে তুমি সিভিল কেসের আসামি, পেনাল কেসের আসামি। ঠিক আছে? মারার জন্য হলে পেনাল পেনাল কেস, কেস, আর গাড়ি ভাঙচুরের ভাঙার জন্য লিগে সিভিল। সিভিল কেস। ভেরি গুড রবি ভাই, একদিন ইয়েস। ক্লাসে বুঝে গেল, বুঝছেন? মারার লিগা পেনাল কেস আর ভাঙার লিগা সিভিল সিভিল। কেস। রিসপন্সাবিলিটি মানে কি, আসামি, দায়িত্বে আছো, ওই কেসে দায়িত্ব আছো। সিনিস্ট্রি তাহলে মানে রোড অ্যাক্সিডেন্ট। হতে পারে nella revisione della patente di guida। তুমি যে পাতেন্টটা পাইছো, তোমার আদালত রায় দিতে পারে, তুমি আবার পরীক্ষা দিয়ে তারপরে আসো, হতে পারে না? হুম। কি হবো? বেরো, অনেক ক্ষেত্রে তো মানে পাতেনটা বাতিল হয়ে যায়। বাতিল হয়ে যাও, রেবক হয়ে যায় যদি অ্যাক্সিডেন্ট মেরা লাই, দেখছেন? এগুলো জানে, হ্যাঁ? আচ্ছা, আর যদি মনে করো হালকা 40 দিনের বেশি হসপিটালে আছে, মনে নাই মনে করো, কিন্তু প্যানেলের আসামি হয়ে গেছো, আবার রিভিশন দিতে পারে যে বেটা আবার রিভিশ, আবার পুনরায় পরীক্ষা দিয়া। Gli ammortizzatori scarichi provocano un comportamento anomalo del veicolo, particolarmente in curva. স্প্রিং amortizzatori দিয়ে আগে বললাম, স্কাই কি নষ্ট, স্প্রিং নষ্ট হলে প্রোভোকানোন কম্পোর্টামেন্ট আনোমাল, খারাপ আচরণ করবে কোথায়? কুরবার মধ্যে। স্প্রিং যদি না খারাপ থাকে, কুরবার মধ্যে তো গাড়ি রেস করতে পারবো না, কি বেটা, বেরো, বেরো। Con freni squilibrati si manifesta in genere un surriscaldamento del liquido refrigerante del motore. আচ্ছা, কোন ফ্রেনি স্ক্রিপ্রাতি মানে ভারসাম্যহীন ব্রেক। অনেক সময় চাকা ক্ষয় হয়ে গেলে বিভিন্ন জায়গায় ক্ষয় কম বেশি হয়, অথবা স্প্রিং খারাপ থাকলে এক চাকা আগে ব্রেক হয়, এক চাকা ব্রেক হয়, তাই না? ব্রেকিং পাঁচ থেকে ক্ষয় হয়ে গেলে এক চাকা আগে ব্রেক হয়, এগুলো ভারসাম্যহীন ব্রেক বলা। চার চাকাতে একত্রে ব্রেক হয় না, কোনো চাকা আগে থামে, কোনো চাকা পরে থামে, গাড়ি তেরা ব্যাক হয়ে থামে, এটাকে বলা হয় ফ্রেনি স্ক্রিপ্রাতি, ভারসাম্যহীন ব্রেক। Si manifesta in genere un surriscaldamento del liquido raffreddante del motore। তো চাকার যে ভারসাম্যহীন ব্রেকের সাথে যে মোটর ঠান্ডা করা যে পানির কোনো সম্পর্ক নেই, মোটর ঠান্ডা করা পানির কোনো সম্পর্ক আছে? মোটরটা গরম হয়ে গেলে একটা লিকুইড ঘুরে ঠান্ডা করে, তো চাকার ভারসাম্যহীন ব্রেকের সাথে মোটরের পানির কোনো সম্পর্ক নেই, বাট কুইজে বলছে যে ওটার জন্য মোটরের পানি গরম হয়ে যায়, বুঝতে পারবো? হালকা, ঠিক আছে? চাকার ভারসাম্যহীন ব্রেকের কারণে মোটরের পানি গরম হয়ে যায়, পানি গরম হইতে মনে হয় গতির কারণে। গতির কারণে, অনেক বেশি গতি জুড়ে চালাইলে গাড়ির অনেকক্ষণ চললে তখন গরম হয়ে যায়, এটাও জানেন রুমিও ভাই? এটা আপনি এটা তো বোঝাই যায় না। আপনার কি করলেন কোন জীবনে? ধ্বংস, বুঝছেন না? আরে পুরো ধ্বংস, আপনার কি প্রভাব, আপনার কিন্তু তাই যদি এরকম মানে, আচ্ছা, আমাদের দোষ দিলাম না, জেনারেশনের দোষ। generation। আন্টি আন্টি জেনারেশন, আমরা জন্মগ্রহণ করলে আমরা আন্টির মতো জানি হইতাম। যেখানে বললে গরম হয়ে যায়, তো হ্যাঁ, এটা হ্যাঁ। জেনারেল নলেজ দিতে বোঝা Next। Il cambio delle pastiglie dei freni è un'operazione di manutenzione ordinaria che può essere svolta da qualunque conducente. বন্ধু ছিলাম চালক, চালক, হ্যাঁ, এখন ধরো গাড়ির যে প্লাস্টিক ব্রেক, ব্রেক শু নষ্ট হয়ে গেছে, নতুন কিনা, আমি নিজে কি খুলে লাগাতে পারবো ভিতরে, মেকানিক পারবো আমি, উন্নত, তাই না? বুঝে গেছি, যে কোনো চালক কি আর কি যদি মেকানিক চালক হয় তাহলে পারবো। প্রো, এটা কিন্তু সেই কথা কইছে। মেকানিক চালক হলে পারবো, ঠিক আছে, কিন্তু যে কোনো চালক পারতো না। আচ্ছা, ঠিক আছে, এবার কুইজে বলছে যে কোনো যে কোনো চালক চাইলেই যে ব্রেকের যে পাস্তিলে মানে ব্রেকের যে প্যাড, এটা যে কেউ মেনটেন্স করতে পারবো, চেঞ্জ করতে পারবো, কাম্বিও কুইজটা হবে ফালসো। এই যে এখানে তোমরা একটা কথা রেখে দিচ্ছে, যে কেউ, যে তাই কেউ, না? হ্যাঁ। কারণ কেউ না কেউ পারবো, এর জন্য বলছে যে কেউ, মানে সবাই সবাই নেই, কেউ না কেউ পারবো। কিন্তু মেকানিক কাজে জানবো। ব্রো কি কর, শি এটা ইজ কোনো, গ্রেট, শি ইজ হ্যাঁ, গ্রেট। কি উদাহরণ দেখছেন? কেউ নাকি পারবো, যার মেকানিক তার নিজের গাড়ি নষ্ট হয়ে গেল সে পারবো, বা কেউ এক্সপার্ট সে পারবো, বা যে কেউ পারবো বলার কারণে দোষ দিচ্ছে হালসো। ভেরি গুড। L'impianto di scarico ha lo scopo di ridurre la rumorosità del veicolo. Impianto di scarico ha lo scopo di ridurre la rumorosità del veicolo। আচ্ছা, তোমার কি গাড়ির মধ্যে যে এই যে সিলিন্ডার পাইপ আছে ধোয়া বেরোয় না? পিছনে। গাড়ির ইঞ্জিন থাকে কোথায়? সামনে। হ্যাঁ। ইঞ্জিনের ভিতরে যে শব্দ হয়, যে ধোঁয়া উৎপন্ন হয় তেল পুইরা,
পুরা শব্দ পুরা ধোঁয়ায় কি বের হয়, কম হয় না? এগুলো ফিল্টারিং এর মাধ্যমে কি হয় জানো, এই যে ভিতরে মেশিন দেয়া ইঞ্জিনে যে ধোঁয়াটা বেরোচ্ছে, কালো ধোঁয়া, ওই ধোঁয়াটা বাইরে বেরোতে পুরো পৃথিবীতে কালো হয়ে যেত, গরম হয়ে যেত, সেই ধোঁয়াটা যে শব্দটা, এখানে বেরোয় ফিল্টার আছে, ফিল্টারের মাধ্যমে শব্দটা কইমা কইমা কালো ধোঁয়াটা পরিবেশের উপযুক্ত হয়ে 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 তারপর কি কয় এই যে পিছন দিয়া মানমিতাতে বেরোয়। তো যে ফিল্টারিং সিস্টেম, এই যে এটার নাম কি, ইম্পিয়ান্তো দি স্কারিকো, ইম্পিয়ান্তো স্কারিকো একটা ফিল্টারিং সিস্টেম। ইঞ্জিন থেকে যে ধোঁয়াটা হইলো, ইঞ্জিনের ভিতর তেল পুইরা যে যে শব্দ হচ্ছে, এগুলো কমায় 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 বাইরে বের করে ইম্পিয়ান্তো দি স্কারিকোর মাধ্যমে, ঠিক আছে? তো কইজা বলছে এটাই, যে ইম্পিয়ান্তো দি স্কারিকো আলো স্কোপ এমন একটা সিস্টেম ধীরে ধীরে কমায় দেয় রুমোরুচি তাদের ভেহিকল গাড়ির শব্দটা তো সব কি কমায় দেয়। বেড়া প্রশ্ন। L'inquinamento dell'aria prodotto dai veicoli a motore può diminuire se si spegne il motore, in caso di arresto prolungato. আচ্ছা দেখো, গাড়ির মোটর চালু করলেই কি হয়, পরিবেশ দূষণ। মোটর যদি স্টার্ট দাও তাহলে কিন্তু তেল পুইরা ধোয়া বেরোতে থাকে, তাই না? পরিবেশ দূষণ হতে থাকে, থাকে নি? থাকে। এখন ধরো জ্যামের মধ্যে অনেকক্ষণ থামে রইছো, তো যদি এই মোটরটা বন্ধ করে দাও, পরিবেশ দূষণ কমবো না? হুম। কমবো নি? কমবো। এটাই মনে করো যে বলা হয়েছে যে l'inquinamento পরিবেশ দূষণ del area prodotto dai veicoli a motore, মোটর চালিত গাড়ি দ্বারা যে পরিবেশ দূষণ হয়, তুমি চাইলে কি করতে পারো, ডিমিনিউ কমাইতে পারো। কেমনে? সে সি স্পেন মোটরে মোটর বন্ধ রাখো, ইন caso di arresto prolungato, অনেকক্ষণ যাবত জ্যামে আটকে রয়েছে, বসে রয়েছে, তাহলে মোটর বন্ধ করে দাও, তাহলে তুমি পরিবেশ দূষণ কমাই ফেলাইবে একটু, বুঝতে বেরো। বের আবার একটা কুইজে বলতে পারে অল্প পথ, যেমন আমার এখান থেকে বাসা থেকে অফিস হাইটে গেলে 2 মিনিট লাগে, তাই না? আর গাড়ি নিয়ে গেলে ঘুরে ঘুরে দেওয়ার লাগে। একটা কুইজ থাকবো, তুমি পরিবেশ দূষণ এমন কমাইতে পারো যে অল্প জায়গা তুমি গাড়ি নিও না, ওটাও কি বেরো। Nei veicoli con il ruotino applicato ruota di scorta di ridotte dimensioni non è consentito trasportare passeggeri. এটা রতিনো কইছিলাম না, গাড়ির পিছনে ছোট্ট একটা চাকা থাকে, নাম কি? রতিনো। ওটা কি করে, গাড়ির নতুন চাকা লিক হয়ে গেলে ওটা লাগায়, রুটিনও। রুটিনও লাগাইলে গাড়ি গতি সময় 80 80 রুপে চালাতে পারে। রুটিনটা তোমার সাময়িক সময়, গাড়ির চাকা লিক হয়ে গেছে, সাময়িক সময় লাগায় তুমি গ্যারেজ পর্যন্ত যাইবা, ঠিক আছে? এখন যা গাড়ির মধ্যে 5 জন যাত্রী আছে, তুমি সহ ধরো 4 জন যাত্রী, আর তুমি চালক। এখন রুটিনও লাগাইছো, যাত্রীগুলা কি রাস্তা রাইখে তারপরে যাবে না, নিয়ে যাবে? নিয়ে যাবে না? আচ্ছা। তো রতিনও তাহলে সব সময় চালান যাবে না, সব সাময়িক ভাবে। সাময়িক ভাবে গ্যারেজ পর্যন্ত, ঠিক আছে? কারণ একটু তবে হালকা রতিনা একটু একটু ছোট হয় ছোট হয়, বুঝলে না? কারণ পিছে। সাময়িক সময় তোমাকে নিয়ে যেতেছে, তো ওইখানে যায় চাক্কা পাল্টায় আবার এটা তো আবার গাড়ির মধ্যে আবার জায়গাটা জায়গা জায়গাটা জায়গায় রাখতে হবে। রাখতে হবে। গুড, ব্রাভ। তো কইছে নতুন নদী লাগাও, নন অ্যাকনসেন্টেড, অনুমতি নাই ট্রান্সপোর্টারের পাশে যাত্রী দিতে পারবা না নতুন হ্যাঁ, লাগাইলে। হ্যাঁ। ফালসো, যাত্রী থয়ে যাবে, পরে চেঞ্জ করে বাড়ি নিয়ে যাবে, কাম নেই, হ্যাঁ? ফালসো। Chi è civilmente obbligato a risarcire i danni provocati da un sinistro stradale si libera da ogni forma di responsabilità penale pagandone l'ammontare del danno. আচ্ছা, chi è civilmente obbligato a ridarci i danni provocati dal sinistro statale da ogni forma di responsabilità penale, penale কথা বলছে, pagandone ammontare del danno। তুমি সিভিল কেস মুক্তি পেয়ে গেলা টাকা দিয়া, প্যারাল কেস কি টাকা দিয়ে মুক্তি পাইবা? প্যারাল জেল খাটতে হবে না? জেল খাটতে হবে। আর কইজা বলছে যে সিলিবেরাই দা অনি ফর্মা দি রিসপন্সা প্যারাল, তুমি সিভিল কেসের লিগে তুমি একটা তোমার ক্ষতিপূরণ হয়েছে সিভিলে, সিভিলমেন্ট অব্লিগাতো আর রিজার্সিতে দান, একটা সিভিল কেসের আসামি তুমি, গাড়ি মাংস মাংস মংস তোমার ক্ষতিপূরণ বাধ্যতামূলক হয়েছে, তুমি দিলা। তারপর বলছে তুমি মনে পড়ো যে কোনো ক্ষেত্রে তুমি আবার পেনাল কেসটাও তুমি মুক্তি পেয়ে যাবে যদি ক্ষতিপূরণ দিয়ে দাও, পেনাল কেসটা মুক্তি পাইবা। ফালসো, পেনাল কেস তুমি কি কথা আমাকে তেল খাতে জেল হবে। খাটতে হবে। রিসপন্সা পেনালে si libera da ogni forma di responsabilità penale pagandone, মানে পাগানে করলা আর কি, পরিশোধ করলা, আমন্তারে দিল দান, ক্ষতিপূরণ তুমি টাকা দিয়ে দিলা, তুমি প্যানেল কেস থেকে মুক্তি পেয়ে যাবে। ফালতু প্রশ্ন, প্যানেল কেস তোমাকে অবশ্যই জেল খাটতে হবে। আর পেনাল রইলে খুন 48 দিনের বেশি হসপিটালে থাকলে। খুন মানে মেরে ফেলাইছো কেউ, 40 জনের বেশি, তবে এটা খেয়াল রাখবা। যদি তুমি প্রমাণ করতে পারো যে আসলে এই হত্যাটা তুমি ইচ্ছাকৃত করো নাই, তাহলে তুমি মুক্তি পেয়ে যাবে। ইচ্ছাকৃত করো নাই বলতে ধরো ওই যে আত্রা ব্যবসা বেদনের সামনে একজন লোক আত্রা ব্যবসা করতেছে, তুমি থাই মেরে যেতে দিছো, পিছন থেকে মনে করো আরেকজনে তোমার লাগাই দিল, তোমার গাড়ি যে সিলুকটা মেরে ফেলে দাও, তোমার দোষ আছে? দোষ নাই, কিন্তু আলাফিনতে সবাই দেখো তুমি মারছো, কিন্তু যখন তুমি প্রমাণ করবা যে না আমি থাইমে এসেছিলাম, প্রমাণ করতে পারলে তুমি প্যানেল কাছে মুক্তি পেয়ে যাবে। কিন্তু আরেকটা প্যানেল কেস আছে, তুমি গাড়ি না চালালে প্যানেল কেস আসামি হইবা, জেল খাটবা। কেন জানো? তুমি যাবে লাগো রাস্তা দিয়া, দেখলা যে হইনে একটা লোক মোটর সাইকেল থেকে চিট পড়ানো পড়ে রয়েছে, তোমার উচিত
বাধ্যতামূলক অ্যাম্বুলেন্স ফোন দেওয়া। একটা লোক পড়ে রয়েছে মোটরসাইকেল নিয়ে, তুমি পাশ দিয়ে গেলা গা, অ্যাম্বুলেন্স আধা ঘন্টা পরে দেখলো যে লোকটা মরে গেছে, তুমি পাস হয়েছো কিন্তু আধা ঘন্টা আগে, তোমার প্যানেল গেছে দিব আসামি, তুমি ওদের হত্যায়। এই জন্য এই রাস্তা ইতালিতে তোমার সোকোররে মানে সাহায্য করা বাধ্যতামূলক, অবলিগো পে লেজাস, এই সাহায্য না করলে তুমি প্যানেল কাছে যাইবা। মনে করো যে তুমি অ্যাক্সিডেন্ট করার কিছু করলা না, কিন্তু তুমি পুলিশে গেলে চলো। কেন? কারণ কি, যখন নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 4-5 জন মরে গেল গাড়ির অ্যাক্সিডেন্ট করে, তুমি দৌড়ায় পালাই গেলা, পুলিশে ফোন দিলা, অ্যাম্বুলেন্সে ফোন দিলা না, ভয় পেয়ে গেলা। কিন্তু যখন পুলিশ অ্যাম্বুলেন্স আসলো, আস্তে আস্তে আকারে আগুন টাগুন লাগে পড়ে টরে খারাপ খারাপ হয়ে গেল, তখন ওই মোমেন্টে ক্যামেরা চেক করবো কেরা কেরা গেছে, সবাই ধরে প্যানেল কাছে দিব। উম, এটা হলো ন্যায্য। যেমন বাংলাদেশে তো ওই যে সাহায্য করলে আরো ধরে নিব, বললাম, তুই খুন তুই করছো। কোন করছিস? তুই কোন করছিস এরকম না, না করলে নেবো। আচ্ছা। Per sostituire una ruota, dopo aver sollevato il veicolo e inserito la ruota di scorta, bisogna stringere leggermente i bulloni a veicolo sollevato e completarne il bloccaggio solo dopo averlo abbassato. আচ্ছা, এটা তুমি একটা সাধারণ জ্ঞান দাও। চাকা যখন পরিবর্তন করবা, ঠিক আছে, একটা সেকেন্ড, চাকা যখন পরিবর্তন করবা, তো চাকাটা যখন তুমি তুলবা, তোলার আগে বল্টু গুলা যদি পুরোটা খুলে ফেলাও, তুললে চাকাটা ধাপ করে পায়ে পড়বো না। হুম। এই যে বল্টুটা হালকা লেঞ্চের মধ্যে থেকে করতে গো, ডিল করতে গো, খুলে ফেলান যাবো না। গাড়িতে চাকার মধ্যে যখন রাস্তায় ব্যালেন্স থাকবে মাটির মধ্যে, বল্টু গুলা হালকা খালি পেঁচটা পেঁচটা কাটবা, ওই উঁচা কইরা পরে চাকাটা হাত দিয়ে বল্টু গুলা খুলে ফেলবা, পরে চাকাটা টান বের করবা। প্রথমে যদি বল্টু খুইলা উঁচা করো, চাকাটা কি করবো, মাটিতে পড়ে যাবো। আবার যখন চাকা চেঞ্জ করে নতুন লাগাইবা, তখন কি পুরো টাইট দিতে পারবা নি? ঘুরবো অল্প না, খালি ঘুরবো না, হালকা খালি লুজ করে লাগাই লাগাই নামাইবে মাটির মধ্যে, নামায় তারপরে টাইট দিবা জন্মের টাইট, বুঝছো? হালকা খুলে নাম, উঠাই দেবো। নামাবো, হ্যাঁ, এই যে হালকা তারপরে সব হালকা লাগায়। নামাই, হ্যাঁ হালকা খুলে উঠাইবে, হালকা লাগা নামাইবে, পরে টাইট দিবা। আর হালকা খুলে উঠাই পরে পুরোটা খুলে নেবা। Tu devi, questo è vero, ed è questo. Per sostituire una ruota dopo aver sollevato উঠানোর পরে il veicolo inserito in ruota di scorta, উঠানোর পরে যখন নতুন চাকাটা ঢুকাইবা, স্ট্রেঞ্জ লেজ্জের হালকা বল্লুনি বল্টু গুলা হালকা ভাবে ঘুরাইবা। বল্লুনি গুলা কি, বল্টু গুলা এই যে হালকা ভাবে চাকাটা হালকা ভাবে ঘুরাইতে বলছে। A veicolo sollevato e completare il bloccaggio solo, completely ব্লক করবা কখন? Solo dopo aver abbassato, নামায় পরে কমপ্লিট ভাবে ব্লক করবা। বেরো। L'insufficiente pressione di gonfiaggio degli pneumatici comporta un maggior consumo di carburante. ইনসুফিসিয়েন্ট, হাওয়া কম থাকলে তেল বেশি পড়বো, হাওয়া কম থাকলে গাড়ি ভার হয়ে যাবো, তেল বেশি খাইবো, কষ্ট হবো, বেরো। হাওয়া ইনসুফিসিয়েন্ট, অপর্যাপ্ত যদি প্রেসার থাকে, কম হাওয়া থাকে চাকা পেনোমাজি টায়ারে, তাহলে কি হইব? মাঝজোর কনজুম দি কার্বন বেশি, জ্বালানি পড়বো, তেল পড়বো। ভালো প্রশ্ন। Se in বাংলাদেশে uno যে pneumatico ও, দেখো কি এত নিয়ম শিখায় এই দেশে, তারপরে পাতেন কইরা তো, কইরা পাতেন তা যার বাংলাদেশে যে গাড়ি কিনে এই রাস্তায় নামে, তো এই নিয়ম এরা কেমনে জানে আর কেমনে কি এলে করে? বিষয় ওটা তো বিষয়, বুঝলে? এই জন্য মনে করো যে রাস্তার মধ্যে ইঞ্জিন গরম হয়ে গেছে, ওই যে অমনে বয়ে রয়েছে, কিন্তু গরম হয়ে গেল কিন্তু তোমার সিস্টেম আছে, গরম হয়ে গেলে তোমার ওই যে ইঞ্জিনের পানি তুমি নিজেও পরিবর্তন করতে পারো, নিজে নিজে করা যায়। এগুলো আমরা সব শিখাই, প্রাথমিক জ্ঞান শিখাই দিই পাতন এটা, যেন বিপদে না পড়ে। তো ওই যে একটা কুইজ আইলো যে গাড়ি নষ্ট হইলে তুমি নিজেই ই করা পারবো, হ্যাঁ, মানে যে কই করা পারবো, তো এই দেশের ক্ষেত্রে তো হিসাবে পারবো, কারণ এত নিয়ম যাই না, তো পারা উচিত। পারা উচিত, কিন্তু ওই যে ফোলানোর জন্য ওই যে কেউ বলা করে ফালস হয়েছে, কিন্তু কেউ কেউ পারবো, তুমি। হম। Se in uno pneumatico del tipo tubeless si è conficcato un chiodo, bisogna estrarlo subito per evitare che il pneumatico possa esplodere. আচ্ছা, ট্রেনও মাঝে টায়ার, টায়ার, হ্যাঁ, ট্রেনও মাঝে টায়ার মানে টায়ার আছে না, টায়ার, টায়ারের মধ্যে দুই রকম টায়ার আছে, একটা টিউবওয়ালা, একটা টিউব ছাড়া। টিউবওয়ালাটার মধ্যে প্যারাক ঢুকলে ফাইটে যায়, সাইকেলের টায়ার ফাটে না, রিক্সার টায়ার ফাটে না, বাস্ট হয়ে যায়, ওগুলো টিউব আছে ভিতরে, টায়ারের ভিতরে টিউব আছে, টিউব বুঝছো নি? যে আর পাইপের মতো পাইপের মতো, নরম আর কি। নরম আর কি, হয় নরম পাইপের মতো টিউব। টিউব হাওয়া দিলে প্যারাক ঢুকলে ফাইটে যায়। আর যে টিউব নাই, টায়ারতে মোটা থাকে, ওটা প্যারাক ঢুকলে আর হাওয়া বাড়ে না, আস্তে আস্তে বাড়ে, বুঝছো না? আস্তে গাড়ির চাকার ভিতরে টিউব থাকে? টিউব নাই, টিউবলেস ওগুলোতে। কিছু কিছু আছে আগে নতুন টিউব নাই, তো ওগুলোতে পেরেকটা ঢুকে গেলে ঢুকেই থাক, সমস্যা নেই, হাওয়া বাইরে বাঁচতে আসতে। আর যদি টিউব থাকে তাহলে ঢুকি ফেটে যায়। তো বলছে টিউবলেস বা টিউব নাই, এর মধ্যে যদি কোনো পেরেক ঢুকে, ওটা তাড়াতাড়ি খুলে ফেলাইতে বলছে। ফালতু প্রশ্ন, কারণ কি এরা বলছে
বাস্ট হয়ে যেতে পারে। টিউব থাকলে বাসতে টিউব হবে। থাকলে বাস্ট হইব। টিউব লেস কইছে, টিউব নাই। টিউব নাই তো পেরেক ঢুকছে। কনফিক্কা তো ঢুকে গেছে, কিও দিও একটা পেরেক ঢুকে গেছে, এই যে একটা পেরেক ঢুকে এটা গেছে। তো ফ্রি রয়েছে, হাওয়া অমনি তো রইছে, বাইরে না। হাতে পারে না, অমনি রইছে, তাহলে এটা খুলুম কেন লিগা? বলছে খুলে আলাবি, কারণ এটা বাস্ট হয়ে যেতে পারে, বুঝতে হইব ফালসো। এটা তার টিউব নাই, তাই না? In caso di frenata di emergenza, il conducente deve contemporaneamente premere a fondo freno e frizione. আচ্ছা, একজন ভর্তির জন্য বলতেছে, আমি ডিটেলস দিয়ে দিচ্ছি ভর্তির জন্য, একটা সেকেন্ড। তোমার গাইড করলে কিন্তু তুমি সেই করতে পারবে, অবশ্য না, ভালো পারে। আচ্ছা, in caso di frenata di emergenza, emergency brake যদি প্রয়োজন হয়, conducente deve contemporaneamente premere fondo ফ্রেনো এ ফ্রিকশনে। ব্রেকও চাপ দিব, ফ্রিকশনে চাপ দিব না, শুধু ব্রেক চাপ দিব, তাই না? ফন্ড ব্রেক। ফ্রিকশনে বলার কারণে কষ্ট হইব হালস। ফ্রিকশন তোমার কি কি জিনিস? হ্যাঁ, ফ্রিকশন হলো ক্লাস। ক্লাস কি? ধরো একটা রানিং গাড়ি, গিয়ার চেঞ্জ করবা। ধরো যখন অনেক সময় আছে না, কেউ অপারেশন করে, অজ্ঞান করে অপারেশন করে না, হুম। শরীরে যদি ধরো জ্ঞান আছে, জ্ঞান থেকে যদি কেউ শরীরে পুষ দেয়, ব্যথা পাবো না? ব্যথা পাবো। আর গাড়ির গিয়ার যখন চেঞ্জ করবা, এক গিয়ার গাড়ি 30-এ আছে, হুট করে যদি গিয়ার বাইরে দাও, গাড়ি লাফ মারবে, লাফ মারার কথা। বা গাড়ির গিয়ারটা বাইরে গেল, মোটর একটা ধাক্কা খাবে, এর জন্য কি করতে জানো? ফ্রিজ সেওনে আছে, ওটা চাপ দিলে, মানে বাম পাওতে চাপ দিলে বা বাম হাতে চাপ দিলে, ব্রেক না, ফ্রিজ ক্লাস চাপ দিলে গাড়িটা অজ্ঞান হয়ে যায়। তখন তুমি গিয়ার 2 দিলেও গাড়ি বুঝবো না যে গিয়ার 2 গেছে, কিন্তু গতি বাইরে যাবে। আবার যখন তুমি কমাইবা, পিছন টানতে ধরে আবার এক গিয়ার দিবা, গাড়ি তো বলবো কি রে, আবার একবার গতি বেশি, আবার কম, মানে এমন। কিন্তু বুঝবেই না যে গিয়ার চেঞ্জ হয়েছে। আর পিছন চাপ না দিলে গাড়ি লাফ দিব, কি রে হঠাৎ করে আমার 2 গিয়ারে নিয়ে গেলি, কি রে আবার এক গিয়ারে নিয়ে এলি। গাড়ি তোমার মনে করে লাফাইবো, তোমার গুতে গুতে মারবে, এর লেগে যখন গিয়ার চেঞ্জ করা হয়, ওই মোমেন্টে তোমার ফ্রিজ ছেড়ে চাপ দিতে হয়, বুঝছো না? এক গিয়ার থেকে 2 গিয়ারে যাবা, পিছন চাপ দিয়ে 2 গিয়ার, আবার পিছন সাইডে গতি বাড়িয়ে দিবা, গাড়ি বুঝবেই না কি হলো। তো যতবার গতি বাড়াবো ততবার ফিসিয়নে চাপ মানে দিতে গিয়ার হবে। চেঞ্জ করবো, বুঝলি না? যতবার গিয়ার চেঞ্জ গিয়ার করবো, অতবার পিছনে চাপ দেবো, কমাইলো পিছনে চাপ দিতে হবে, ঠিক আছে? পিছনে চাপ দেবো নাকি, গাড়িটা অজ্ঞান হয়ে গেল একটু সাময়িক সময়ের জন্য, আমি গিয়ারটা চেঞ্জ চেঞ্জ করে ফেলাইলাম। তো যখন ব্রেকের প্রয়োজন গাড়ি থামানোর জন্য, তখন তো অজ্ঞান করার দরকার নাই। তো যখন ব্রেক করবাই, মানে তখন ফ্রিজ ছেড়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ব্রেক দুটো একসাথে চাপ দিয়ে ধরে রাখতে হবে, বুঝতে হবে হালস। আর ফ্রিজ চাপ দিলে তোমার মনে করো গাড়ি খালি স্বাধীনভাবে চলতে থাকবে, বুঝবি না লয় কি হইতেছে, বুঝছো না? তো এটা ফালতু প্রশ্ন। ফিস- ফ্রিকশন ক্লাস। Durante la guida, qualora il conducente ritenga non vi sia pericolo imminente, può comporre un numero di telefono con il cellulare senza fermarsi. আচ্ছা, 21টা মানে দেখো, durante la guida যখন গাড়ি চালাবে, qualora il conducente ritenga non vi sia pericolo মানে কাছাকাছি কোনো বিপদ নাই। ইনতেঙ্গা মানে সে বুঝলো, সে বুঝলো বা বিশ্বাস করলো যে কাছাকাছি কোনো কি নাই, বিপদ নাই। তো কোনো বিপদ না থাকার কারণে বলছে কম্পোর নুমেরো টেলিফোনো কোন সেলুলারে সেন্সার না থাইমা, সে একটা নাম্বার ফোন করে বলে দিব রাস্তায় কোনো বিপদ নাই। এটা কোনো কথা হইলো? রাস্তাঘাটের বিপদ বা সবকিছু তো ওই যে দেওয়া থাকে, কাঠ তুলে দেওয়া থাকে, তাই না? তো কয়েকজন চালকের কথা কয়েছে, চালাইবা রাস্তায় কোনো বিপদ টিপদ না দেখো নাই, এর লেগে তুমি একটা, এই দেখো নুমেরো টেলিফোনো কোন সেলুলারে সেন্সার না থাইমা, চলন্ত অবস্থায় ফোন দিয়া, এই রাস্তায় কোনো বিপদ টিপদ নাই, তোমরা সবাই চলে আসো। ফালতু প্রশ্ন ব্রো, এটা পুষ্ট হইলো কত ব্রো? বাংলাদেশে তো অনেক Una frenatura poco efficiente o squilibrata può essere causata da pneumatici invernali montati su tutte e quattro le ruote. আচ্ছা, পেরুমাতে সিনমার নালি, এই দেখো মোটা মোটা দাঁতলা এই মোটা দাঁতলা চাকা, এটা বরফের মধ্যে লাগায় যেন ভালো গ্রিপ করে, তাই না? তো এই চাকাটা যখন লাগাইতে হইব, চাও চাকাইতে হইব, কারণ দুই চাকার মধ্যে মোটা 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 দাঁতওয়ালা, দুই চাকার মধ্যে মানে একটু কম মোটা দাঁতওয়ালা, তাহলে কিন্তু গাড়ি ব্যালেন্স থাকবে, তাই না? মানে যখন বরফ পড়বো, তখন মোটা মোটা দাঁতওয়ালা চাকার মধ্যে দাঁত থাকে না, কাটা কাটা, চারুরাই চাওয়াটা লাগাইতে হইব, তাই না? তো কুচে চাওয়াটা লাগানোর কারণে তোমার ব্রেক ঠিক মতো হয় না, কুচটা ফালস, তাই না? ফালস। গুড। দেন 30টা বেড়ে গেছে। আপনার যদি কন নেক্সট টাইমে এই দুটো অধ্যায়ের উপর যারা আনমিট আছেন কন তো, আর কেউ কইবেন নি যে এই অধ্যায়ের সমস্যা? হ্যাঁ, না। আপনারা এর মানে বয়স ছোট করবো না। এই অধ্যায়ের কোনো সমস্যা আছে বলেন তো কারো? নাই, তাই না?
সবাই বুঝছেন সব করতে প্রশ্ন? হবে। জি। যাক, আর নিজেরা প্র্যাকটিস করেন, দেখবেন পেরে যাবেন। আরো আম্মুর জন্য আরো সহজে বুঝাই দিতে পারছে আপনাদেরকে। তো আমি চেষ্টা করি বোঝানোর জন্য, তো আশা করি কার কারো সমস্যা নাই এই অধ্যায়গুলোর মধ্যে। আর ক্লিয়ার হয়ে গেছেন, নিজেরা কুইজ প্র্যাকটিস করেন, দেখবেন পেরে যাবেন। তো আগামীকালকে আমরা 7-এর উপর ক্লাস করাবো, তো আজকে এ পর্যন্তই। প্র্যাকটিস করেন, ঠিক আছে সবাই? আসসালামু আলাইকুম স্যার।